সামান্য এক ড্রাইভারের মেয়ে হয়ে এসেছো বিভান ইয়াফের নিকট আশ্রয় চাইতে? তোমার সাহস দেখে আমি অবাক না হয়ে পারলাম না। সম্মুখে অবস্থানরত ব্যক্তির কণ্ঠে উচ্চারিত এমন অপমানজনক কথা কর্ণে পৌঁছাতে চোখ তুলে তাকালো রূপন্তী। সাথে সাথে চোখের সম্মুখে দৃশ্যমান হলো এক অতি সুদর্শন পুরুষ। পায়ের উপর পা তুলে নির্বিকার ভঙ্গিতে বসে রয়েছে সে। চোখে মুখে কিছুটা ইংরেজদের ছোঁয়া থাকলেও আবার বাঙালিয়ানাও রয়েছে। লোকটা বাঙালিদের তুলনায় ফর্সা, তবে ইংরেজদের তুলনায় চাপা। অবশ্য ইউরোপিয়ান ইংরেজদের শরীরে ওই ফ্যাকাশে ফর্সা বর্ণের তুলনায় এই বর্ণটাই অধিক সুন্দর। কিঞ্চিত লম্বা চুলগুলো পড়ে আছে তার ফর্সা কপাল জুড়ে। পরনে ঢিলা ঢালা কালো টি শার্ট আর ছোট্ট প্যান্ট। রূপন্ত ভুরু কুচকে এলো। আচ্ছা, এটাকে ঠিক কী ধরনের প্যান্ট বলা যায়? থ্রি কোয়ার্টার প্যান্ট না। থ্রি কোয়ার্টার প্যান্ট তো থাকে হাঁটু অবধি কিংবা তার নিচে, কিন্তু এ প্যান্ট তো আরও ছোট। তবে টু কোয়ার্টার প্যান্ট? সে প্যান্ট কি এত ছোট যে উরুর ফর্সা চামড়া দেখা যাবে? রূপন্তী মন চিৎকার করে উঠল। খুব করে বলতে ইচ্ছা করলো, একটা মেয়ের সম্মুখে এসব অসভ্য মার্কা প্যান্ট পরে বসে থাকতে লজ্জা করে না আপনার? এর থেকে জাঙ্গিয়ে পরে বসে থাকতেন। স্পেনে পা রাখার পর মুহূর্তে আমি আপনার সুরত দর্শন করে হার্ট অ্যাটাক করে দেশে ফিরতাম। মনে মনে এত কথা বললেও মুখে কিছু না বলল রূপন্তী। এই পুরুষের সাথে এখন ঝামেলায় জড়ানো মানে নিজের বিপদ নিজেই ডেকে আনা। ইউরোপের এই চতুর্থ বৃহত্তম দেশ স্পেন, বিমান ইয়াফি তার একমাত্র আশ্রয়কেন্দ্র। এর সাথে এখন ঝামেলা করা মানে নিজের আশ্রয় হারানো। যদিও বাবাকে এমন ইঙ্গিতপূর্ণভাবে ড্রাইভার বলার কারণে গায়ে লেগেছে রূপন্তীর, তবুও সে সহ্য করে গেল। দৃষ্টি নত করে বলল, আমি আসতে চাই নাই, কিন্তু দাদু আর দাদি দুজনে জোর করলেন এখানে আসার জন্য। বিমান অগ্নিদৃষ্টিতে তাকালো রূপন্তীর পানে। দাঁতে দাঁত চেপে বললেন, তারা তোমার দাদা দাদি নন, তারা আমারও দাদা দাদি। লজ্জা করে না সামান্য এক ড্রাইভারের মেয়ে হয়ে মালিককে এই নামে সম্বোধন করতে? রূপন্তীর মেজাজ বিগড়ালো কিছুটা। বারবার তার বাবাকে এই ড্রাইভার না করলেই কি নয়? হ্যাঁ, মানছে তার বাবা বিভানদের বাড়ি গাড়ি চালানোর কাজ করে, তাই বলে বারবার তার বাবাকে ছোট করে এই কথাটা উল্লেখ করতে হবে? বাবা যাই করুক না কেন, কোনো সন্তান তার বাবার অপমান মেনে নিতে পারেন না। রূপন্তী দাঁতে দাঁত চাপল। প্রথমবার নিজেকে নিয়ন্ত্রণ করে চেপে গেলেও এবার কিছুটা শক্ত কণ্ঠে জবাব দিল, আপনার দাদা দাদি আমাকে সেই অধিকার দিয়েছেন, আমি দাদা দাদি বলে সম্বোধন করি। নয়তো অধিকার চর্চা করে কারো সাথে সম্পর্ক পাতানোর আমার ধাতে নেই। বিভান চোখ মুখ শক্ত হলো। উঠে দাঁড়ালো সে। রূপন্তীর চারপাশে ঘুরঘুর করে পর্যবেক্ষণ করতে শুরু করলো মেয়েটাকে। রূপন্তীকে সে দেখেছে বহু বছর আগে, অর্থাৎ এদেশে আসার আগে। তখন আর রূপন্তীর বয়স কতই বা হবে, এই 12 কিংবা 13, আর তার বয়স ছিল 18। সেই মেয়েটা এখন কত বড় হয়ে গেছে। অনার্স শেষ করে মাস্টার্সের জন্য এসেছে স্পেনে। শারীরিক কাঠামো বেশ ভালো। কিশোরী দেহ ছেড়ে শরীরে ভাজে ভাজে ছড়িয়েছে পরে এক প্রাপ্তবয়স্কা নারীর মোহনীয় দেহবরণ। ফর্সা গায়ের রং, হ্যাংলা পাতলা লতানো দেহটা, লম্বায় বিভানের বক্ষ অবধি। কী ভেবে যেন ওষ্ঠ বাঁকিয়ে হাসল বিভান। শীতল কণ্ঠে বলল, আমার খেয়ে আমার পরে আমার মুখের উপর জবাব দিচ্ছ? একদম বাবার মতোই অকৃতজ্ঞ হচ্ছ। রূপন্তী তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো বিভনের পানে। এই খাওয়ার খোঁটাটা ঠিক পছন্দ হলো না তার। এতক্ষণে বিগড়ানো মেজাজটা আরও বিগড়ালো মেয়েটার। হতে পারে সে সামান্য একটা ড্রাইভারের মেয়ে, কিন্তু তাই বলে আত্মসম্মানহীন হয় যে কেউ তাকে খাবার খোঁটা দিবে আর সে চুপচাপ হজম করে যাবে? দাঁতে দাঁত চাপলো রূপন্তী। কাট কাট কণ্ঠে বলল, আমি আপনার খাইও না পড়িও না। আমার বাবার বেতন দেন আপনার দাদা, অর্থাৎ মিস্টার জালাল আহমেদ। তাও খাও না। আপনার আমার বাবা আপনাদের গাড়ি চালান, পরিশ্রম করেন, তার পরিশ্রমের বিনিময়ে টাকা দেওয়া হয়, বসিয়ে বসিয়ে নয়। বিভান কিঞ্চিত সময় নিয়ে তাকিয়ে রইল রূপন্তীর পানে। অন্তত শীতল কণ্ঠে বলল, গেট আউট। দেখুন, এইটুকু বলে থামতে হলো রূপন্তীকে। বিভান হুঙ্কার তুলল সাথে সাথে। অন্তত ক্রোধের শান্তে বলল, গেট আউট ইউ স্টুপিড গার্ল। রূপন্তী কেঁপে উঠল বিভানের হুঙ্কারে। সাথে সাথে ক্রোধ বাড়ল ভীষণ। ছেলেটা তাকে কি বলল? স্টুপিড মানে বেকুব? রূপন্তী কটমট করল, তবে বলল না কিছু। রাগে ক্ষোভে কোনো দিক না বিবেচনা করে বাংলাদেশ থেকে আনা ল্যাগেজটা নিয়ে বেরিয়ে পড়ল বাড়ি থেকে। বিভান দিশেহারা হলো তীব্র ক্রোধে। এলোমেলো দৃষ্টি ফেলে পাশের কাচের তৈরি টি টেবিলের উপর নিজের মোবাইলটা হাতে তুলে নিল। সর্পের ন্যায় কণ্ঠে ফোঁস ধ্বনি তুলে কল লাগালো বাংলাদেশি একটা নম্বরকে। জুবাইদা বেগম শুয়েছিলেন একটু।
ইদানিং হাঁটুর ব্যথাটা ভীষণ বেড়ে এসেছে। রূপন্তী দেশে থাকতে সে বেশ সুন্দর করে তেল মালিশ করে দিত। কিন্তু এখন কে দিবে? মেয়েটা তো তিনিই পড়ার জন্য স্পেনে পাঠিয়ে দিয়েছেন। অবশ্য এতে তার কোনো আফসোস নেই। এটা ওই মেয়েটার প্রাপ্য ছিল। রূপন্তী মেয়েটা মেধাবী ভীষণ। তাছাড়া যখন নিজের ছেলে বা ছেলের বউকে হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছিলেন তিনি আর তার স্বামী, তখন ওই রূপন্তী পরিবার সঙ্গী হয়ে উঠেছিলেন তাদের। নাতিটা তো বাবা মায়ের মৃত্যুর পর সেই কবেই পাড়ি দিয়েছে ইউরোপ দেশে। হতে পারে রূপন্তীর বাবা সালাম হোসেন তাদের বাড়ির ড্রাইভার, কিন্তু সে আর তার পরিবার তাদের দুই বুড়ো বুড়ির জন্য যা করেছেন সে হিসাবে এটুকুই কিছুই না। তপ্ত নিঃশ্বাস ফেললেন জুবাইদা বেগম। এর মধ্যে তার পাশে পড়ে থাকা মুঠোফোনটা বেজে উঠল কর্কশ ধ্বনিতে। চমকে উঠলেন বৃদ্ধা। ইদানিং একটু শব্দে চমকে ওঠেন তিনি, বুক ধড়ফড় করে। হয়তো বুড়ো হয়েছে তাই। জুবাইদা বেগম পাশের মোবাইলটা হাতে তুলে নিলেন। স্ক্রিনের পানে তাকিয়ে ওষ্ঠে হাসি ফুটিয়ে উঠল তার। তার নাতি বিভান এতদিন পর কল করেছে। এমনি সময় তো সে কল করলেও রিসিভ করে না। এই যে গত কয়েকদিন ধরে রূপন্তীর কথাটা বলার জন্য কতবার কল করলো, অথচ এবারও ধরল না ছেলেটা। শেষে বাধ্য হয়ে মেয়েটাকে ঠিকানা দিয়ে একা একা পাঠিয়ে দিতে হলো দূর দেশে। জুবাইদা বেগম কল ধরলেন। প্রফুল্ল চিত্তে বললেন, হ্যালো বিভান দাদুভাই, কেমন আছিস? বিভান জুবাইদা বেগমের কথার উত্তর দিল না। সরাসরি বলল, একটা ড্রাইভারের মেয়েকে টাকা খরচ করে স্পেনে পাঠিয়েছ, তাও পড়াশোনা তাগিদে? বড় আশ্চর্য বিষয় দাদি আপু। কথাটা বলে একটু থামল বিভান। দাঁতে দাঁত চেপে বলল, আমার কাছে ওকে পাঠিয়েছ কেন? সালাম হোসেনের মেয়েকে তুমি স্পেনে কেন পাঠিয়েছ? জুবেদা বেগম কিঞ্চিত রেগে গেলেন বিভানের কথায়। থমথমে করলেন, ওর যোগ্যতা ছিল বলে পাঠিয়েছি। মেয়েটা পড়াশোনায় ভালো। তাছাড়া ভুলে যাও না, তোমার বাবা মায়ের মৃত্যুর পর তুমি আমাদের ছেড়ে গেলেও ওরা ছেড়ে যায়নি। আমি আর তোমার দাদা যখন একা হয়ে পড়েছিলাম, তখন ওরাই আমাদের রেখেছে। সেই হিসাবে রূপান্তর স্বপ্ন পূরণ করা আমার দায়িত্ব ছিল। বিভান ওষ্ঠ পাকালো। তাচ্ছিল্যের স্বরে বলল, দায়িত্ব, তাও একটা খুনির মেয়ের জন্য? জুবাইদা বেগম চটলেন, থমথমে করলে বললেন, ওটা কোনো খুন ছিল না বিভান, ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। বিভান চেঁচিয়ে উঠল। অগ্নিকণ্ঠে বলল, কোনটা অ্যাক্সিডেন্ট? আমার বাবা মাকে আমার থেকে কেড়ে নেওয়া? ছোট্ট বয়সে আমাকে এতিম করা? আমাকে নিঃস্ব করা? কোনটা অ্যাক্সিডেন্ট? তুমি এখনও আমাকে সমর্থন না করে সেই খুনিদের সমর্থন করছো দাদি আপু? কথাগুলো বলতে বলতে বিভান নিজের কান থেকে মোবাইলটা সরিয়ে নিল। তীব্র ক্রোধে ছুঁড়ে মারল কাচের টেবিলের উপর। সাথে সাথে ঝনঝনিয়ে শব্দ করে টেবিলটা ভেঙে দিল। বিভান চেঁচিয়ে উঠল, উঁচু কণ্ঠে বলল, গার্ডস গার্ডস! সাথে সাথে দুইজন বিদেশি শক্তপোক্ত পুরুষ ছুটে এসে দাঁড়ালো বিভানের সম্মুখে। ইংরেজি বাক্যে বলল, জি স্যার। বিভান চোখ মুখ শক্ত হলো আরও। আদেশের স্বরে বলল, একটু আগে যে মেয়েটা বাড়ি থেকে বেরিয়ে গেল, তাকে খুঁজে বের করে এক্ষুনি এ বাড়িতে নিয়ে আয়। আদেশ পেশে গার্ডস দুজন দ্রুত বেরিয়ে গেল। বিমান তাকালো ভাঙা টেবিলের পানে, হিসিয়ে বলল, তোর বাবার করা কৃতকর্মের শাস্তি এবার তুই পাবি। তোর বাবা যেমন আমাকে এতিম করেছে, আমাকে নিঃস্ব করেছে, তেমনি তোকে আমি নিঃস্ব করব। তোর জীবন ধ্বংস করে দেব আমি। স্পেনে এখন সন্ধ্যা রাত। চারদিকে রঙিন আলোয় ভরে উঠছে। লাগেজ হাতে স্পেনের রাস্তায় একা একা হাঁটছে রূপন্তী। আর চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে চারপাশটা। কিন্তু এখন সমস্যা হলো, সে যাবে কোথায়? আর রাগ দেখিয়ে বিভানের বাড়ি থেকে চলে তো এলো। একা মেয়ে মানুষ, রাস্তায় ঘুমানো তো আর সম্ভব না। শুনেছি এদেশে রাতে মদ খেয়ে মাতালরা ঘুরে বেড়ায়। আর মাতাল বলতে তো বোধবুদ্ধিহীন কাপুরুষসত্তা। রূপতী বাংলাদেশে থাকাকালীন স্বচক্ষে মাতালদের না দেখলেও টিভিতে দেখেছে। একজন মাতাল যা খুশি তাই করে দিতে পারে। যদি রূপন্তী কিছু করে দেয়, তখন কি হবে? এদেশের হালচাল মানুষজন কিছুই চেনে না রূপন্তী। মনে মনে ভয় পেল মেয়েটা। কেন যে সে বাংলাদেশ ছেড়ে ভিনদেশে আসতে গেল কে জানে। এর থেকে নিজের দেশেই ভালো ছিল। রূপন্তী ছোটবেলা থেকেই পড়াশোনায় বেশ ভালোই ছিল। আর প্রায় বেশিরভাগ ভালো শিক্ষার্থীরা স্বপ্ন থাকে ইউরোপিয়ান কোনো দেশ বা অন্য কোনো মহাদেশে ভালো দেশে পড়তে যাওয়া। রূপন্তী সেই স্বপ্ন ছিল। আর এই কথা একদিন মজার ছলে সে বলেছিল জুবাইদা বেগমকে। বৃদ্ধ মহিলা নিজের মনে গেঁথে নিয়েছিলেন মেয়েটার স্বপ্নকে। তারপর যখন মেয়েটা অনার্সের ইতি ঘটল, জুবাইদা বেগম রূপন্তীর সম্মুখে প্রস্তাব রাখলেন মাস্টার্সের জন্য স্পেনে যাওয়া। যেহেতু স্পেনে জুবাইদার বেগমের ব্যবসার একাংশ রয়েছে, বাড়ি রয়েছে, আবার বিমান সেখানে বসবাস করেছে অনেক বছর ধরে। তাই এই দেশটাতে রূপান্তীকে পাঠানোর ক্ষেত্রে বেশি ভরসা করছেন বৃদ্ধা মহিলা। যদিও জুবাইদা বেগমের অর্থে এদেশে আসার পক্ষপাতী ছিল না রূপন্তী, তবু পরে সকলের জোরাজুরিতে চলে এলো। কিন্তু এখানে এসে কি হলো? প্রথম দিনে ঘরের বাহিরে আর রাস্তায় স্থান। কি চমৎকার ভাগ্য রূপন্তীর! কথাগুলো ভাবতে ভাবতে আনমনে রাস্তায় হেঁটে পাশ ঘেঁষে হাঁটছিল মেয়েটা। এর মধ্যে হুট করে কোথা থেকে একটা বড়সড় গাড়ি এসে ব্রেক কষল রূপন্তীর সম্মুখে, অর্থাৎ ফুটপাতে। রূপন্তী হকচকে উঠল। ভয়ে দুই কদম পিছিয়ে গেল অতি সত্বরে।
স্পন্দন গাঢ় হয়ে উঠল মেয়েটার, আর একটু হলে প্রাণটা বুঝি চলে যেত তার। রূপন্তী বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিল কয়েকটা, সাথে বিরক্ত হলো বেশ। বাংলাদেশে বসে যতদূর সে ইউরোপীয় দেশগুলো সম্পর্কে শুনেছে, তাতে জানতো ইউরোপীয় দেশগুলো ভীষণ নিয়ম শৃঙ্খলাপূর্ণ, তাদের সব ব্যাপারে নিয়ম রয়েছে। তবে কি তা মিথ্যে ছিল? ফুটপাত গাড়ি উঠিয়ে দেওয়া কি কোনো নিয়ম শৃঙ্খলার মধ্যে পড়ে? রূপন্তীর ভাবনার মধ্যে কালো গাড়ি দরজা খুলে বেরিয়ে এলো লম্বাটে শক্ত পক্ত পেশিবহুল দেহের দুইজন বিদেশি, অর্থাৎ এদেশি পুরুষ। তাদের মধ্যে একজন বেশ নম্রভাবে ইংরেজি বাক্যে বলেন, ম্যাম, আপনাকে আমাদের সাথে যেতে হবে। রূপন্তী চিনলেন না এই দুই পুরুষজনকে। হৃদয়ে ভয় জন্মালো তার। এরা আবার তাকে নিয়ে এসেছে কেন? মতলব কি এদের? তাকে রাস্তায় একা ঘুরতে দেখে খারাপ মতলব নিয়ে আসেনি তো? সরল মনে এদের কথা বিশ্বাস করে এদের সাথে গিয়ে পরে দেখা যাবে কোনো খারাপ স্থানে গিয়ে বিক্রি করে দিয়েছে তাকে। রূপন্তী তার হাতের লাগেজটা ধরিটা শক্তভাবে ধরল, অতঃপর উল্টে ঘুরে দৌড় শুরু করলো আবার বিভানের বাড়ির দিকে। ইগোটুকু চুলাই যাক, আপাতত নিজের ইজ্জত বাঁচানোর আগে। প্রয়োজনে এখানে গিয়ে বিভনের পা ধরে ঝুলে পড়বে, তারপর ওই সাদা চামড়ার গন্ডারদের হাতে পড়া যাবে না। রূপন্তী দৌড় শুরু করার সাথে সাথে তার পিছন পিছন ওই দুই পুরুষও দৌড় শুরু করলো। মেয়েটার ভয় আবারও বাড়ল। এবার হাতের লাগেজ আর পায়ের জুতো ফেলে রেখে বেশ জোর সরে দৌড় শুরু করলো সে। ওই দুই পুরুষ তাদের দৌড়ের গতি বাড়ালো। তবে তাদের মধ্যে এক পুরুষ আবার রাস্তার মধ্য থেকে রূপন্তীর লাগেজ আর জুতো তুলে নিল তাদের হাতে, অতঃপর দৌড় শুরু করলো। কিঞ্চিৎ সময় গড়াতে রূপন্তী দৌড়ে গিয়ে পৌঁছল বিভানের বাড়ির সম্মুখে। এবার পিছনে দেখে নিল ওই সাদা চামড়ার দুই গন্ডারকে। তাকে এখনও পিছনে আসতে দেখে আর ইতিউতি কিছু ভাবল না মেয়েটা। এক দৌড়ে ঢুকলো বাড়ির ভিতরে। বিভান বসার কক্ষে সোফাতে বসেছিল, অপেক্ষা করছিল রূপন্তী আসার। বিভানকে দেখে একটু হলেও ভরসা পেল রূপন্তী। হুমড়ি খেয়ে পড়ল বিভানের পায়ের কাছে। ভয়ার্ত কণ্ঠে বলল, আমাকে দয়া করে বাঁচান, ওরা আমাকে কোথাও বিক্রি করে দিবে হয়তো। বিভানের কপালে ভাঁজ পড়ল। ভুরু কুচকে সে তাকালো রূপন্তীর ভয়ার্ত মুখশ্রী পানে। এর মধ্যে হন্তদন্ত হয়ে ঘরের মধ্যে প্রবেশ করলো ওই বিদেশি দুই পুরুষ। হাঁপাতে হাঁপাতে বলল, ম্যাম, আপনার লাগেজ আর জুতো ফেলে এসেছিলেন। রূপন্তী ভয়ে সেটিয়ে গেল। বিমান হয়তো বুঝলো ঘটনাটা। সোফা ছেড়ে উঠে দাঁড়ালো সে। দুই পুরুষের পানে তাকিয়ে বলল, অ্যারিক অ্যান্ড হ্যারি। থামলো বিভান। ওষ্ঠে বাঁকা হাসি ফুটিয়ে তুলে বলল, তোমাদের বলেছিলাম মেয়েটাকে খুঁজে নিয়ে আসতে, তোরা তো একদম দৌড় করিয়ে নিয়ে এলি। রূপন্তী চমকালো, চোখ বড় বড় করে তাকালো উপস্থিত সকলের পানে। এর মানে এই সাদা চামড়ার গন্ডা দুটোকে বিভানে পাঠানো? এরা তাকে এ বাড়িতে নিয়ে আসার জন্যই গিয়েছিল? আর সে কি না কি ভেবে এতটা পর দৌড় করলো? নিজের বোকামির কথা ভেবে মেয়েটা লজ্জিত হলো, আবার বিভানের উপর ক্রোধ জন্মালো। তুই যখন এই বাড়িতে ফিরিয়ে আনতে চাইবি, তাহলে শুধু শুধু তখন গেট আউট মারালি কেন? রূপন্তী কটমট করলো, উঠে দাঁড়িয়ে বলল, এ বাড়িতে যখন ফিরিয়ে আনবেন তাহলে বের করে দিয়েছিলেন। বিমানের চোখের ইশারা দিয়ে গাছ দুজন চলে যেতে বলল। তারা আর দাঁড়াল না, চুপচাপ বেরিয়ে গেল ঘর থেকে। অতঃপর বিমান ফিরে তাকালো রূপন্তীর পানে। ভাবলেছেন ভাবে বলল, আমার ইচ্ছা। রূপন্তীর মেজাজ বিগড়ানো ভীষণভাবে। এমনিতে এতক্ষণ দৌড়াতে দৌড়াতে নিঃশ্বাস গরম হয়ে যাচ্ছে, তার উপর আবার দায় সারা কথাবার্তা। মেয়েটার ইচ্ছে তো করছিল রেগেমেগে দুই চার বাক্য বলে দিতে, কিন্তু নিজেকে সামলালো সে। কিছু বলতে গেলে আবার যদি বের করে দেয় তখন কি হবে? তাছাড়া সামান্য এক ড্রাইভারের মেয়ে হয়ে হয়ে মালিকের সাথে এত উঁচু উঁচু তার মানায় না। জুবাইদা বেগম যে তাকে দয়া করে বিদেশে পড়তে পাঠিয়েছে তাই অনেক। ক্রোধে নিজের অবস্থান ভুলে গেলে চলবে না তার। সবসময় তার নিজের অবস্থান অধিকার সম্পর্কে সচেতন থাকতে হবে। রূপন্তী নরম হলো, কিছুটা মিনমিন কণ্ঠে বলল, আমি কোথায় থাকবো? মানে আমার রুমটা কোনটা? রূপন্তীর কথা শেষ না হতে বিভান পা ফেলে পাশ ফিরে স্বাভাবিক কণ্ঠে বলল, আমার সাথে এসো। রূপন্তী নিজের জুতোচোরা পায়ে পরে নিল দ্রুত, অতঃপর লাগেজটা হাতে নিয়ে ছুট লাগালো বিভানের পিছু পিছু। বিভানের এই বাড়িটা বেশ বড়সড়। রূপন্তী বাড়িটা চারিদিক দেখতে লাগলো চোখ ঘুরিয়ে ঘুরে। সুইমিং পুল, ফুলের বাগান সহ বিশাল এক বাড়ি। এত বড় বাড়িতে বিভান একা একা থাকে? ভয় করে না লোকটার? হয়তো করে না। যদি করতো তবে কি আর একা একা থাকতে পারতো নাকি? বিভান রূপন্তীকে নিয়ে এসে দাঁড়ালো বাড়ির একদম কোণার দিকে একটা কক্ষের সম্মুখে। পকেট থেকে একটা চাবি বের করে খুললো কক্ষের দরজা। সাথে সাথে ভিতর থেকে বোটকা এক গন্ধ বেরিয়ে এলো। রূপন্তী নাক চাপলো সাথে সাথে, তবে বিভা নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। এটা তোমার কক্ষ। রূপন্তী দরজার ফাঁকা থেকে উকি মারল কক্ষের ভিতরে। চারিদিকে ধুলোবালিতে পরিপূর্ণ কক্ষটা। মনে হচ্ছে অনেকদিন কেউ এমুখো হয়নি। কেমন এক দুর্গন্ধ বেরোচ্ছে কক্ষের ভিতর থেকে। এই কক্ষে সে থাকবে কিভাবে? এত বড় বাড়ির এতগুলো কক্ষ থাকতে তাকে খুঁজে খুঁজে এই কক্ষটি কেন দিল? রূপন্তী মুখ ঘুরিয়ে তাকালো বিভানের পানে, কিছুটা ইতস্তত করে বলল, এই কক্ষটা ভীষণ নোংরা, আমাকে অন্য কোনো কক্ষ দেওয়া যায় না?
বিমন তাকালো রূপন্তীর পানে, ভাবলেহীনভাবে বলল, এই কক্ষে থাকলে থাকো, নয়তো অন্য কোথাও নিজের ব্যবস্থা করে নাও। রূপন্তী চারিদিকে চোখ ঘুরালো একবার, অতঃপর আবার বলল, বাড়িতে তো অনেকগুলো কক্ষ আছে, ওগুলো যে কোনো একটা দিন না। এই কক্ষটা ভীষণ নোংরা। বিমন ওষ্ঠ পাকালো, তাচ্ছিল্য করে বলল, ওগুলো আমাদের জন্য মতো মানুষের জন্য, কোনো ড্রাইভার বা তার মেয়ের জন্য না। রূপন্তী অপমানিত বোধ করলো ভীষণভাবে। তার বাবা ড্রাইভার বলে কি তারা মানুষ নাই? এই বিভান তাদের মানুষ মনে করে না। এখন এই নতুন দেশে, নতুন শহরে রূপন্তীর যাওয়ার জায়গা নেই কোনো। নয়তো এত অপমানের পর সে কিছুতেই এখানে থাকতো না সে। মেয়েটা মনে মনে সিদ্ধান্ত নিল, একটু পরিচিত হলে সে কলেজ হোস্টেলে উঠবে। এই অহংকারী খারাপ লোকের বাড়িতে থাকবে না কিছুতেই। কিন্তু সে পর্যন্ত তো থাকতেই হবে, আর তো উপায় নেই কোনো। মেয়েটা পা বাড়িয়ে ঢুকে গেল সেই ধুলোবালিপূর্ণ কক্ষে। ঠাস করে আটকে দিল দরজাটা। বিমান কিঞ্চিত সময় নিয়ে তাকিয়ে রইল বদ্ধ দরজার পানে, অতঃপর বাঁকা হেসে চলে গেল নিজের কক্ষের উদ্দেশ্যে। কিন্তু রূপন্তী এখন কি করবে? এই পুরো কক্ষ পরিষ্কার করবে কিভাবে? এমনিতে ধুলোবালিতে অ্যালার্জি আছে তার, এই কক্ষ পরিষ্কার করতে গিয়ে তো নাজেহাল অবস্থা হবে। ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলল রূপন্তী। নিজেকে শক্ত করল সে। যা হয় হোক, এ কক্ষ পরিষ্কার তো তাকেই করতে হবে, নয়তো আজ রাস্তায় থাকা ছাড়া আর উপায় হবে না। কোনো হোস্টেলে যে উঠবে তাও সাহস হচ্ছে না। নতুন দেশ, নতুন মানুষ, এর মধ্যে না বুঝে কোন হোটেলে উঠে যদি বিপদ আপদ হয় তখন কি হবে? রূপন্তী নিজের মনকে শক্ত করলো। শরীর জড়ানো ওড়নাটা দ্বারা ভালোভাবে মাথা, ঘাড় ও মুখ ঢেকে নিল। অতঃপর শুরু করলো কক্ষ পরিষ্কার। একে একে মুছতে শুরু করলো কক্ষের থাকা সকল আসবাবপত্র। কিন্তু নিজের কাজে নিজেই সে বহাল থাকতে পারল না খুব বেশিক্ষণ। কেমন দম বন্ধ হয়ে আসছে, হাসি আসছে বারবার। হয়তো ধুলোবালির কারণে শ্বাসকষ্ট উঠেছে রূপন্তীর। মেয়েটা দেরি করলো না আর। এখানে অসুস্থ হয়ে পড়লে তাকে দেখার মতো লোক নেই কোনো। না না, তাকে কোনোভাবে অসুস্থ হতে দেওয়া যাবে না। দ্রুত কক্ষ থেকে দৌড়ে বেরিয়ে গেল রূপন্তী। মাথা খুলে থেকে ওড়না খুলে জোরে জোরে নিঃশ্বাস নিতে শুরু করলো মুক্ত বাতাসে। কিঞ্চিত সময় নিয়ে নিজেকে একটু ঠিক করলো। অতঃপর আবার লেগে কক্ষ পরিষ্কার করতে। মধ্যরাত অবধি এভাবে বারবার কক্ষ থেকে বেরিয়ে নিজেকে ধাতস্থ করে শেষ পর্যন্ত কক্ষটা পরিষ্কার করতে সক্ষম হলো মেয়েটা। রূপন্তী মাথা মুখ থেকে ওড়নাটা খুলে ফেলে দিল। কক্ষের চারপাশটা একবার ভালোভাবে পর্যবেক্ষণ করে ঢুকে গেল ওয়াশরুমে। এখন গোসল না করলে নেই, এমনিতে অ্যালার্জিতে নাজেহাল অবস্থা। চোখ দুটো পোড়াচ্ছে ভীষণ। হাঁচি কাচি দিতে দিতে চোখ নাক লাল হয়ে গেছে। তার উপর শরীরে ধুলোবালি তো লেগেই আছে এখনো। ভাগ্যিস এসব দেশে বেশিরভাগ বাড়িতে প্রতিটি কক্ষের সাথে সংযুক্ত ওয়াশরুম থাকে, নয়তো এই রাতে আবার ওই ওয়াশরুম নিয়ে ঝামেলা বাঁধত। বিভান ইয়াফি নামক এই নিষ্ঠুর পুরুষ তো পারলে তাকে এই বাড়িতে রাখে না। আর তো ওয়াশরুম। রূপন্তী বেশ কিছু সময় নিয়ে ভালোভাবে গোসল ছেড়ে বেরিয়ে এসলো। শরীরে একটু হালকা মনে হচ্ছে এখন, কিন্তু অ্যালার্জির কারণে নাক টানাটানি আর হাঁচি বন্ধ হয়নি। মেয়েটা মাথার চুলগুলো কোনো রকমে একটু মুছে শুষে শুয়ে পড়লো। তবে বেশি সময় নিয়ে শুয়ে থাকতে পারলো না সে। ক্ষুধায় পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে। সেই যে প্লেনে ওঠার আগে সে খেয়েছিল, তারপর আর পেটে তেমন কিছু পড়েনি। প্লেনে থাকা অবস্থায় খাবার দেওয়া হয়েছিল, তবে সে খাবারের স্বাদ ভিন্ন ছিল, যা রূপন্তীর জিহ্বাকে প্রশান্তি দিতে পারেনি। ফলপ্রসূ আর পেটে জায়গা করে নিতে পারেনি খুব বেশি। ক্ষুধা দমনের জন্য অল্প খেয়েছিল। তাছাড়া একা বাংলাদেশ থেকে এই দূর দেশে এসেছে। এখানে এসে কি করবে? কোথায় যাবে? বিমানকে খুঁজে পাবে তো? যদি সে বিমান অবধি না পৌঁছাতে পারলো তখন কি করবে? মস্তিষ্কে বিভিন্ন ধরনের চিন্তা নিয়ে খেতে পায়নি মেয়েটা। আর তারপর তো এখানে এসে আরেক ঝামেলা। তপ্ত নিঃশ্বাস ফেললো রূপন্তী। বিছানা ছেড়ে উঠে বসলো সে। নিজের পার্সে ব্যাগের মধ্যে কিছুটা সময় নিয়ে হাতাহাতি করলে বেরিয়ে পড়লো কক্ষের বাইরে। এই মধ্যরাতে বাইরে সব দোকানপাট নিশ্চিত সব বন্ধ। বাইরে খাবার পাওয়ার উপায়ও নেই। এখন রান্নাঘর খুঁজতে হবে, নয়তো এখানে খাওয়ার মতো কিছুই পাওয়া যাবে না। রূপন্তী এদিক ওদিক ঘুরে রান্নাঘর খুঁজতে লাগলো। কিছুটা সময়ের মধ্যে খুঁজেও পেয়ে গেল সে। বেশি ইতিউতি না করে রান্নাঘরে ঢুকে পড়লো মেয়েটা। ফ্রিজ খুলে খুঁজতে শুরু করলো খাবারের কিছু, কিন্তু আশ্চর্য, ফ্রিজের বিষয় হলো ফ্রিজের ভর্তি কোল্ড ড্রিঙ্কস ছাড়া কিছুই নেই। রূপন্তী অবাক হলো। এই লোকটি কি কোল্ড ড্রিঙ্কস ব্যতীত কিছুই খায় না? এসব পানীয় খেয়ে বেঁচে আছে নাকি? রূপন্তী একরাশ হতাশা নিয়ে ফ্রিজ বন্ধ করলো। রান্নাঘর ঘুরে ঘুরে খুঁজতে লাগলো অন্য কিছু। খুঁজতে খুঁজতে একটা বড় কৌটার মধ্যে কিছু ইনস্ট্যান্ট নুডলস পেল। ভাত প্রিয় বাঙালিদের মধ্যে এসব খাদ্য দেখলে নিজেকে অসহায় ব্যতীত কিছুই মনে হবে না। তবুও কিছু করার নেই, বাঁচাতে হলে খেতে হবে। ক্ষুধায় পেটের মধ্যে নাড়ি ভুড়ি গুরু গুরু ধরেই তোলা শুরু করেছে। রূপন্তী একটু সময় নিয়ে চুলার পানি গরম করলো। অতঃপর সে পানি নুডলসের মধ্যে ঢেলে পা বাড়িয়ে এসে বসলো বাসার কক্ষের সোফায়। একটা চামচ দিয়ে কয়েক চামচ নুডলস মুখে তুললো। হুট করে পায়ের কাছে কিছু একটা টের পেলো, কেমন নরম নরম আবার নড়ছে। রূপন্তী চমকে উঠল। ভীত হলো তার হৃদয়। ভয়ার্ত দৃষ্টিতে তাকালো পায়ের পানে।
চোখে পড়ল একটা ছোট্ট শুভ্রাঙ্গা বিদেশি কুকুরছানাকে। কেমন লেজ নাড়িয়ে নাড়িয়ে তার পায়ের কাছে গুড়গুড় করছে। হয়তো তার ক্ষুধা লেগেছে, কিন্তু বোবা প্রাণীটা নিজের মনের কথা বলতে পারছে না। রূপন্তী বুঝলো না এই প্রাণীটিকে। ভয়ে লাফিয়ে উঠল সে। চিৎকার করে বলল, এই যা যা, হুস হুস। কুকুরছানাটি গেল না, উল্টে রূপন্তীর নিকট আরও ঘেঁষল। নিজের নরম পশমের দ্বারা উষ্ণ পরশ দিল রূপন্তীর গায়ে। মেয়েটা এবার আরও জোরে চিৎকার করে উঠল, গলা বাড়িয়ে বলল, এটাকে এখানে পালে কে? আল্লাহ গো, আমি বোধহয় শেষ। একটা কামড়, 14টা ইঞ্জেকশন। বিভান কেবল একটু ঘুমিয়েছিলেন। এর মধ্যে বসার কক্ষ থেকে চিৎকার চেঁচামেচির শব্দ কর্ণকুহর পৌঁছালো তার। বেচার বিরক্ত হলো বেশ। একে তো তার শান্তিপ্রিয় জীবনে উটকো ঝামেলা হয়ে এই বাড়িতে পা রেখেছে এক নারী। এখন কি তার রাতের ঘুমটাও সহ্য হচ্ছে না এর? বিভান দাঁতে দাঁত চাপলো। কটমট করে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো সে। ধূপধাপ পা ফেলে এগিয়ে এলো বসার কক্ষে। সাথে সাথে থমকে গেল বিমান। হৃদস্পন্দন গাঢ় হলো তার। রূপন্তীর রূপ যেন বিমানের হৃদয়ের ঝড়ের ন্যায় আঘাত হানছে। সম্ভবত সদ্য গোসল করছে মেয়েটা। লম্বা চুলগুলো বেয়ে টপটপ করে পানি ঝরছে এখনো। মুখশ্রী পরিষ্কার কোমল মনে হচ্ছে। নাকের ডগা লাল হয়ে আছে। কি স্নিগ্ধ ফুলের ন্যায় লাগছে এই মেয়েটাকে। বাঙালিদের ন্যায় থ্রি পিস পরে সতর ঢাকা অবস্থায় মেয়েটাকে ভীষণ আবেদনবয়ী মনে হচ্ছে বিভানের নিকট। কেমন ঘোর লেগে যাচ্ছে তার এই আকাশ পাতাল ভাবনার মধ্যে। রূপন্তী আবার চেঁচিয়ে উঠল। বিভানের পানে তাকিয়ে বলে, আপনার কুত্তার বাচ্চাটাকে নিন, এটা কামড়ে দেবে আমাকে। বিভানের ঘোর কাটল। কপালে ভাঁজ পড়ল গুটি কয়েক। এই মেয়ে কাকে কুত্তার বাচ্চা বলল? তার সুইটিকে? বিভান হাঁটু মুড়ে নিচে বসলো। থমথম কণ্ঠে বলল, এদিকে আয় টাইগার। সাথে সাথে কুকুর ছানাটা লেজ নাড়াতে নাড়াতে ছুটে গেল বিভানের নিচ্ছত। বিভান 2 হাত যত্ন করে কোলে তুলে নিল টাইগারকে। রূপন্তী যেন হাঁপ ছেড়ে বাঁচল। এতক্ষণে প্রাণে প্রাণ ফিরে পেল মেয়েটা। জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে তাকালো বিভানের পানে। কিছুটা রুক্ষ কণ্ঠে বলল, নিজের কুত্তার বাচ্চাকে নিজের সাথে রাখবেন, এভাবে ঘরের মধ্যে খোলা ছেড়ে দিবেন না। বিভান টাইগারকে কোলে নিয়ে উঠে দাঁড়ালো। রক্তচক্ষু নিয়ে তাকালো রূপন্তীর পানে। অন্তত ক্রোধের সাথে বলল, তোমার সাহস কি করে হলো ওকে কুত্তার বাচ্চা বলার? ওর নাম টাইগার, অনলি টাইগার, নট ইউ কুত্তার বাচ্চা। রূপন্তী ভড়কে গেল কিঞ্চিত। বিদেশি মাটিতে এসে এখন কুত্তার বাচ্চাকে কুত্তার বাচ্চা বলা যাবে না, বলতে হবে টাইগার, মানে বাঘ। অবশ্য বাঙালি বাঘকে যদি কুত্তার বাচ্চা বলে গালি দিতে পারে, সেখানে কুত্তার বাচ্চাকে টাইগার বললে খুব বড় কিছু নেয়। রূপন্তী চোখ তুলে তাকালো বিভানের পানে। আমতা আমতা করে বলল, ওই একই তো হইল। আপনার টাইগারকে আপনার কাছে রাখুন, এভাবে ঘরের মধ্যে ছেড়ে দিবেন না। বিভান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো রূপন্তীর পানে। থমথম কণ্ঠে বলল, আমার বাড়ি, সুতরাং আমার টাইগারকে আমি যেখানে ইচ্ছা সেখানে ছেড়ে দেবো, তুমি বলার কে? এটুকু বলে থামলো বিভান। নিজের কোল থেকে কুকুর ছানাটাকে নিচে মেঝেতে ছেড়ে দিল। বাঁকা হেসে বলল, এখন তো আরো বেশি ছাড়বো। রূপন্তীর সাথে সাথে তার নুডলসের বাটিটা হাতে তুলে নিল। ভয়ার্ত চোখ মুখ নিয়ে দৌড় শুরু করলো নিজের কক্ষের পানে। বিভান ওষ্ঠ হাসি ফুটে উঠল। একজন মানুষ যে সাধারণ একটা কুকুরছানাকে এতটা ভয় পেতে পারে জানা ছিল না তার। যেখানে স্পেনের বিভিন্ন বাড়িতে শখ করে কুকুর লালন পালন করা হয়, সেখানে এই মেয়ে নাকি কুকুরছানাকে ভয় পায়। বিভান ওষ্ঠে হাসি ধরে রেখে টাইগারকে আবার কোলে তুলে নিল। টাইগার তার জিভা বের করে লোহান শুরু করলো বিভানের হাত। এর মধ্যে রূপন্তী আবার ছুটে এলো সেখানে। কুকুর ছানাপানে একবার ভয়ত্ব দৃষ্টিতে তাকে ঝটপট করে বিভানের এক হাত টেনে নিল নিজের পানে। দ্রুত সে হাতের উপর কিছু টাকা ধরিয়ে দিয়ে পিছন ঘুরে আবার নিজের কক্ষের পানে হাঁটা শুরু করলো। যেতে যেতে বলল, আপনার নুডলসের টাকা। আবার কখনো বলবেন সামান্য এক ড্রাইভারের মেয়ে হয়ে আপনার ঘরে নুডলস কেন খেয়েছে, তাই যা খেয়েছে তার অর্থ পরিশোধ করে দিয়ে গেলাম। চোয়াল শক্ত হলো বিভানের। ক্রোধে দিশেহারা হলো হৃদয়। মেয়েটা কি তাকে অপমান করে গেল? টাকার গরম দেখালো তাকে? সামান্য একটা ড্রাইভারের মেয়ে হলে কিনা বিভান ইয়াফিকে টাকার গরম দেখালো? বিভান কোল থেকে নামিয়ে দিল টাইগারকে। রক্তচোখ নিয়ে তাকালো রূপন্তী চলে যাওয়া পানে। শক্ত কণ্ঠে বলতে চাইলো একটা মেয়ে কিছু একটা, কিন্তু তার আগে রূপন্তী বিভানের দৃষ্টিসীমার বাইরে নিজের কক্ষে ঢুকে দরজা লাগিয়ে দিয়েছে। বিভান আর সেদিকে গেল না। এর প্রতিশোধ অন্যভাবে নিবে। তাকে টাকার গরমত দেখানোর জন্য এই মেয়েকে ভুগতেই হবে তো। নতুন দিন, নতুন সকাল। চারিদিকটা ভরে উঠেছে উজ্জ্বল সূর্যের আলো। স্পেনের পরিবেশটা এই সূর্যের আলোটা যেন আরও উজ্জ্বল ধরা দিয়েছে। হয়তো গাছপালা অধিক্য কম, তাই এমন মনে হচ্ছে। রূপন্তী সকাল সকাল উঠে তৈরি হয়ে নিয়েছে। বাইরে যেতে হবে একটু। অ্যালার্জির জন্য ডাক্তারের শরণাপন্ন হতে হবে। বিছানা বালিশের কভার কিনতে হবে। তার কক্ষে যে কভার ছিল তা ধুলোবালিতে এতটাই নাজেহাল হয়ে পড়েছিল যে ব্যবহারের যোগ্য নয় আর। রাতে কভারহীন বিছানাতে শুয়েছিল রূপন্তী। কিন্তু আজ যেন না কিনলেই নয়। তাছাড়া দেশে থাকতে একটা পরিচিত এজেন্সির সাথে এখানে বসে
পার্ট টাইম জবের জন্য কথা বলেছিল সেখানে যেতে হবে। রূপন্তী কারো দয়ায় বাঁচতে চায় না। এমনিতে জুবাইদা বেগম কম করেনি তার জন্য। তারপর একবার ভেবেছিল এখানে এসে পার্ট টাইম জব নিয়ে বিভানের সাথে কথা বলবে বা সাহায্য চাইবে, কিন্তু তার যা ব্যবহার। তপ্ত নিঃশ্বাস ফেলল রূপন্তী। জামরঙা একটা থ্রি পিস শরীর জড়িয়ে বেরিয়ে এলো বাইরে। আশেপাশে চোখ ঘুরিয়ে খুঁজলো গতকাল তাকে আনতে যাওয়া লোক দুটোকে। এই মানুষ দুটোকে এখন তার ভরসা। নয়তো রূপন্তী এখানকার কিছুই চেনে না। ডাক্তার দেখাতে যাক আর বিছানার চাদর, সব স্থানে একজন পরিচিত মানুষের প্রয়োজন থাকে। অন্তত তাকে সব চিনিয়ে দেওয়ার জন্য। রূপন্তী চারিদিকে ঘুরতে ঘুরতে দুজনের দেখা না পেলেও একজনের দেখা পেল। মেয়েটা এগিয়ে গেল সেদিকে। নম্র কণ্ঠে ইংরেজিতে বাক্যে বলল, আমি একটু হসপিটালে আর শপিংয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু আমি তো এখানকার কিছুই চিনি না। আপনি কি আমাকে একটু সাহায্য করবেন? বিদেশি যুবকটি ওষ্ঠ প্রসারিত করলো, ভদ্রভাবে বলল, অবশ্যই। রূপন্তী কিঞ্চিত হাসলো ছেলেটার সাথে, ইতস্তত করে শুধরালো, আপনার নামটা? যুবকটি অন্তত ভদ্রতার সাথে জবাব দিল, এরিক। দুপুরের সময় সূর্যটা ইতিমধ্যে আকাশের কোণা ছেড়ে মাথার উপর চলে এসেছে। রূপন্তী আর এরিক মাত্র তাদের কাজ সেরে দুপুরের খাবার খেয়ে বাড়িতে ফিরল। দুজনে কিছু একটা নিয়ে হাসাহাসি করতে করতে বাড়ির প্রবেশদ্বারের থেকে ভেতর দিকে পা রাখতে ভেসে এলো বিভানের কণ্ঠস্বর। থমথম কণ্ঠে সে বলল, ওখানেই দাঁড়াও। দরজার সম্মুখে দাঁড়িয়ে গেল দুজনে। চোখ তুলে তাকালো সম্মুখ পানে। কেমন ফোলা ফোলা চোখ মুখ, কিঞ্চিত বড় চুলগুলো এলোমেলো হয়ে পড়ে রয়েছে বিভানের কপালের উপর। হয়তো মাত্র ঘুম থেকে উঠেছে। এই দুপুরে কিনা একজন সুস্থ সবল মানুষ ঘুম থেকে উঠে? বড়লোকের সব বিরাট কারবার। রূপতে আড়ালে ভেঙচি কাটল, মনে মনে বলল, নবাবজাদা কেবল উঠেছে ঘুম থেকে। তোকে উঠতে কে বলেছে? আর একটু ঘুমিয়ে থাকতেই আমি অন্তত একটু শান্তি পেতাম। মনে মনে কথাগুলো বললেও মুখে প্রকাশ করার সাহস হলো না রূপন্তীর। হাজার হলো সে এখন বিভানের আশ্রয়ে রয়েছে, যাকে এক কথায় বর্ণনা করা যায় হয় আশ্রিতা। এই মুহূর্তে আর এর সাথে ঝামেলা করলে নিজেকে ঝামেলায় পড়তে হবে। পরে না হয় নিজের একটা ব্যবস্থা করে এই বদলোকের মুখে ঝামা ঘষে দিয়ে চলে যাওয়া যাবে। রূপন্তী ভাবনার মধ্যে তাদের পানে এগিয়ে এলো বিভান। তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করলো এরিক এবং রূপন্তীকে। অতঃপর এরিকের পানে তাকে কড়া কণ্ঠে ইংরেজিতে বাক্যে শুধালো, কোথায় গিয়েছিলে? এরিক মাথা নুইয়ে নিল। নতস্বরে জবাব দিল, রূপন্তীর সাথে গিয়েছিলাম, ওনার কিছু কেনাকাটা ছিল, তাই আর কি। বিভান এরিকের হাতের পানে তাকালো। দেখলো বেচারা দুই হাত দখল করে রয়েছে কিছু সরঞ্জাম। তবে তা দিয়ে হৃদয় গাঁথল না। তার হৃদয় শুধুমাত্র একটাই শব্দ আঘাত হানল আপাতত, তা হলো রূপন্তী। এরিক মেটার নাম ধরে ডাকছে এবং খুব সাবলীল কণ্ঠে নামটা উচ্চারণ করছে। এইটুকু সময়ের মধ্যে দুজনের মধ্যে এমন কি কথা হয়েছে, বা তারা এমন কোনো সম্পর্কে আবদ্ধ হয়েছে যে নাম ধরে ডাকাডাকি পর্যন্ত চলে গেছে? ড্রাইভারের মেয়েটা কি এখন তার গার্ডকে হাত করার চেষ্টা চালাচ্ছে? বিভা নিজের ওষ্ঠ বাঁকালো, কিছুটা রসিয়ে রসিয়ে বলল, কাল পর্যন্ত ছিল ম্যাম, আজ একটু সময়ের মধ্যে হয়ে গেল রূপন্তী। ভালোই উন্নতি হয়েছে দেখছি। এরিক এলোমেলো দৃষ্টি ফেললো, আমতা আমতা করে বলল, না মানে? এইটুকু বলে থামতে হলো তাকে। বিভান ধমক দিয়ে গলা বাড়িয়ে বলল, তুমি আমার গার্ড নাকি ওই সামান্য ড্রাইভারের মেয়ের গার্ড? তোকে বেতন কে দেয়? কার কাছে জিজ্ঞাসা করে তুই ওই মেয়েটার সাথে গিয়েছিলি? এর সাথে যাওয়ার জন্য আমার কাছে একবারও অনুমতি চেয়েছিলি? এরিক জবাব দিল না। বিভান হুঙ্কার ছাড়ল আবার। তেজস্বী কণ্ঠে বলল, বল, আমার কাছ থেকে কোনো অনুমতি নিয়েছিলি? এরিক কেঁপে উঠল, মাথা নাড়িয়ে জবাব দিল, না। বিভান দাঁতে দাঁত চাপল, শক্ত কণ্ঠে বলল, তাহলে গিয়েছিলি কেন? আবার কুলির ন্যায় এর কিনে আনা জিনিসপত্র বহন করছিস? রূপান্তের এ পর্যন্ত রাগ লাগলো একটু। তখন থেকে এসে তাকে চোটপাট দেখে যাচ্ছে। কিন্তু কেন? তাদের অন্যায় কোথায় যে চোটপাট দেখাবে? এই দেশে নতুন এসেছে রূপন্তী। স্থান, পরিবেশ, মানুষ সবকিছুই তো তার অজানা। এমন পরিস্থিতি এরিক তাকে একটু সাহায্য করছে, ব্যাস এইটুকু। নিজে তো সাহায্য করবে না, অন্য একজন করলেও দোষ। রূপন্তী ফুঁসে উঠল, কড়া গলায় বলল, উনি আমাকে সাহায্য করতে গিয়েছিলেন। মানুষ হিসেবে মানুষকে সাহায্য করতেই পারে, একটা স্বাভাবিক। সবাইকে কি আপনার মতো কুচক্রী ভেবেছেন নাকি? বিমান চোখে মুখে ক্রোধের আভা ছড়িয়ে পড়ল। তবে সে উত্তর দিল না রূপন্তীর কথায়। একবার মেয়েটার পানে তাকালো না অবধি। দৃষ্টি এরিকের পানে নিবদ্ধ রেখে কঠিন কণ্ঠে বলল, তোর এই মাসের বেতন বন্ধ। প্রত্যুত্তরে এরিক প্রতিবাদ করল না বিন্দুমাত্র, বরং মাথা দুলিয়ে বিভানের কথা সম্মতি প্রকাশ করে রূপন্তীর সামগ্রীসমূহ তাকে বুঝিয়ে দিয়ে বেরিয়ে গেল বাড়ির বাইরে থেকে। রূপন্তী অবাক হলো। মাস শেষ, বেতনটা সবার ভীষণ আকাঙ্ক্ষিত। বেতনের আশায় তো মানুষ চাকরি করে। কেউ এই বেতন দ্বারা নিজের পরিবার চালায়, কেউ নিজেকে চালায়। অথচ এই লোক এরিকের বেতন বন্ধ করে দেওয়ার পরও কিছু না বলে, কোনোরূপ প্রতিবাদ না করে সে নীরবে চলে গেল। আশ্চর্যতা!
তবে ঘটনাটা যখন তার জন্য ঘটেছে, তখন উত্তরটা সেই দিবে। তাকে সামান্য একটু সাহায্যের জন্য অন্য একজন মানুষের পুরো ১ মাসের বেতন কেটে নেওয়া হবে, এটা মোটেও মানা যায় না। রূপন্তী ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল। এরিক সাফাই দিয়ে বলল, ও বেচার কি দোষ? ওকে আমিই বলেছিলাম আমার সাথে যেতে। এর জন্য আপনি ওর বেতন কেটে নেবেন? এ কী ধরনের বর্বরতা? বিভান শীতল দৃষ্টিতে তাকালো রূপন্তীর পারে। ঠান্ডা অথচ গম্ভীর কণ্ঠে শুধালো, আমি কি করব না করব তা তোমার কাছে জিজ্ঞাসা করতে হবে? কে তুমি? সাধারণ এক ড্রাইভারের মেয়ে? দেখুন আপনি কিন্তু তোমার মতো ২ পয়সার মেয়ের সাহস কি করে হলো আমার কর্মের কৈফিয়ত চাইতে এসেছ? পুনরায় বিভানের হুংকারে কেঁপে উঠল রূপন্তী। সেই সাথে অপমান বোধ করল বেশ। কাল থেকে তো শুধুমাত্র ড্রাইভারের মেয়ে করে এসেছে। এখন আবার বলছে ২ পয়সার মেয়ে। বাক্যটা আঘাত করল রূপন্তীর হৃদয়ে। চোখের কোণে কন অশ্রুকণার আবির্ভাব ঘটল না চাইতেও। লোকটা এসেছে পর থেকে তাকে অপমান করে যাচ্ছে। কখন বাবাকে নিয়ে, কখনো তাকে নিয়ে। নিহাত বিপদে পড়ে এখন এক লোকের ছায়াতলে আছে। নয়তো কখনো এর সাথে মানুষ সে থাকতে না। রূপন্তী আর তর্কে জড়াতে ইচ্ছে হলো না। সে জানিয়ে তর্কে জড়াক না কেন, এই লোককে ঘুরিয়ে ফিরিয়ে তাকে আর তার বাবাকে অপমান করবে। রূপন্তী নিশ্চুপ হাতের সরঞ্জাম নিয়ে পা বাড়ালো বাড়ির ভেতরের দিকে। ঠিক তখনই আবার মুখ খুলল বিভান। থমথমে কণ্ঠে বলে, দাঁড়াও। রূপন্তী থমকে দাঁড়ালো। বিভানের পানে না তাকিয়ে জবাব দিল, আবার কি? কোথায় যাচ্ছ? জাহান্নামে। রূপন্তী রুক্ষ কণ্ঠস্বর। বিভান পাত্তা দিল না ততটা, বরং সে পূর্বের স্থান থেকে সরে এসে বেশ আয়েসি ভঙ্গিতে বসলো সোফায়। ভাবলেজিনভাবে বলল, আমার জন্য রান্না করে রেখে তারপর যেথা ইচ্ছা যাও। রূপন্তী ভুরু কুঁচকেল। বিভানের পানে ফিরে তাকিয়ে বলল, আমি রান্না করব কেন? তাহলে তোমাকে কি আমার বাড়িতে বসিয়ে বসিয়ে খাওয়ানোর জন্য রেখেছে নাকি? আমার এত বড় আলিশান বাড়িতে এক কক্ষে তোমার মতো এক ক্ষুদ্র ড্রাইভারের মেয়েকে থাকতে দিয়েছি। এর মূল্য তো তোমাকে চুকাতে হবে, তাই না? সুতরাং আমি ভেবেছি তোমাকে এই বাড়িতে থাকতে দেওয়া পরিবর্তে তুমি আমাকে রান্না করে খাওয়াবে। অর্থাৎ আজ থেকে তুমি আমার বাড়ির রান্নার লোক। থামলো বিভান, আবার বলল, তোমার বাবা আমার বাড়ির ড্রাইভারের কাজ করেন আর তুমি করবে আমার রান্না? একদম পারফেক্ট। কথাগুলো রূপন্তীর গায়ে লাগলো ভীষণভাবে, তবে উত্তর দিল না কোনো। ভেবে দেখলো এই মুহূর্তে রান্নার কাজটা করা তার জন্য ভালোই হবে। অন্তত এই লোকের খোঁটা থেকে তো বাঁচতে পারবে, ফ্রিতে থাকতে দিছে, এই কথাটা তো আর উঠবে না। রূপন্তী নিজেকে আর অবহেলিত আশ্রিত মনে হবে না। সে তো ফ্রিতে থাকছে না, কাজের বিনিময়ে থাকছে। তপ্ত নিঃশ্বাস ফেলে মেয়েটা নিজের কক্ষে আর ফিরে না গিয়ে রান্নাঘরে গেল। হাতের সরঞ্জামগুলো একপাশে রেখে চুলের উপর ভাত বসিয়ে দিল। ভাগ্যিস কাল রাতে এখানে নুডলস ব্যতীত আর কিছু না পেয়ে আজ বাজার থেকে চাল, ডাল, সবজি নিয়ে এসেছিল। নয়তো এখন কি রান্না করত? আবার যদি রান্নাই কি করবে তা নিয়ে কোনো প্রশ্ন করত, তাতেও ২-৪ কথা শুনিয়ে দিত। এই লোকের তো অপমান করার কোনো ছুতোই পেলেই হলো। কিন্তু এখন চিন্তার বিষয় হলো, এদেশে রূপন্তী চলবে কীভাবে? দেশে থেকে আসার সময় নিজের জমানো আর বাবার থেকে মিলিয়ে ২ মাস চলার মতো টাকা নিয়ে এসেছিল। জুবাইদা বেগম অবশ্য তাও আনতে বারণ করেছিল। তিনি বলেছিলেন বিভান দেখবে। তা সে যা দেখেছে তার তো বলার বাইরে। দীর্ঘশ্বাস ফেলল রূপন্তী। আজ বাজারে গিয়ে অনেক টাকা খরচ হয়ে গেছে। এর পরের দিনগুলো কিভাবে কাটবে তার? একটা পার্ট টাইম জবের ব্যবস্থা যদি হয়েছে, এদেশে আসার আগে কথা বলা ছিল সেখানে। আর তা না হলে জুবাইদা বেগম ব্যবস্থা করে দিতেন। কিন্তু তাতেও তো প্রথমে চাকরিতে যেতে হবে, তারপরে মাস গেলে তো বেতন। কপালে কে আছে কে জানে? ভিন দেশে এসে শেষ পর্যন্ত হয়তো না খেয়ে জীবন ধারণ করতে হবে। আসলে তাদের ন্যায় মধ্যবিত্তদের স্বপ্ন পূরণ করতে নেই। তবুও কেন যেন জুবাইদা বেগমের দেওয়া বিদেশে পড়ার আসার প্রস্তাবটা রূপন্তী ফেলতে পারেনি। তার স্থানে অন্য কেউ থাকলে সেও হয়তো পারত না। নিজেকে নিগূঢ় চিন্তায় ভাবনার মধ্যে হঠাৎ পায়ের কাছে মোলায়েম কিছু অনুভব করলো রূপন্তী। চমকে উঠল মেয়েটা। পায়ের পানে তাকাতে আবিষ্কার করলো ছোট্ট নাদুস নুদুস কুকুরছানা টাইগারকে। ভয়ে ছিটকে দূরে সরে গেল সে। তবে তাতে কি রক্ষা হলো? টাইগারের থেকে দূরে সরাতে গিয়ে ভাত বসানো উত্তপ্ত পাতিল হাত লাগলো তার। পাতিলটা মুহূর্তে ছিটকে এসে পড়ল মেয়েটার পায়ের উপর। ফুটন্ত ভাতের পানি পায়ে পড়তে গগনবিদারী চিৎকার করে উঠল রূপন্তী। আর্তনাদ সুরে বলল, আল্লাহ গো, মরে গেলাম গো, জ্বলে গেল, জ্বলে গেল। রূপন্তী চিৎকারে রান্নাঘরের পানে ছুটে এলো বিমান। পরিস্থিতি দর্শনে চমকে উঠল সে। দিশেহারা হয়ে উঠল হৃদয়। দ্রুত এসে চুলাটা বন্ধ করে দিল বিমান। কোলে তুলে নিল রূপন্তীকে। হকচকে উঠল মেয়েটা। একদিকে পায়ের যন্ত্রণা কলিজা পর্যন্ত জ্বলে যাচ্ছে, আর একদিকে এক ভয়ঙ্কর পুরুষ তার দেহে ২ হাত স্পর্শে জড়িয়ে কোলে তুলে নিয়েছে। হৃদয়ে এক মুহূর্তে অন্যরকম অনুভূতি আবার জেগে ওঠার সম্ভাবনা নেই, তবে অস্বস্তি হচ্ছে। রূপন্তী কিছুটা অস্বস্তি নিয়ে ব্যথাতুর ভঙ্গিতে বলল, কি করছেন কি? কোলে নিচ্ছেন কেন? নিচে নামান আমাকে। এমনিতে পাটা জ্বলে যাচ্ছে। বিমান তবুও তাকে নামালো না। কোলে নিয়ে বসালো
কিচেনের সিঙ্কের পাশে। পানির কলটা ছেড়ে পুড়ে যাওয়া পাটা টেনে ধরল সে পানির নিচে। হুট করে পোড়া স্থানটা পানির নিচে ধরতে জ্বলে উঠল। বক্ষ স্থান যেন খামচে ধরল কেউ। রূপন্তী চোখ মুখ বন্ধ করে নিল তৎক্ষণাৎ। দিক বেদিক শূন্য হয়ে হাত বাড়িয়ে শক্ত করে জড়িয়ে ধরল বিভনকে। থমকে গেল বেচারা। হৃৎস্পন্দন গাঢ় হলো। আকস্মিক এক নারী স্পর্শে উত্তাল হয়ে উঠল ভেতরটা। এ কেমন অনুভূতি! এ কেমন অস্থিরতা! এমন অনুভূতি আগে কখনো তো টের পায়নি বিভান। রূপন্তীকে নিজের থেকে ঠেলে সরিয়ে দিতে চেয়েও পারল না সে। হাত দুটো কেমন অবশ হয়ে গেছে। ঝিমঝিম করছে মাথাটা। ততক্ষণে রূপন্তীর পোড়া স্থানটা ঠান্ডা হয়েছে। প্রথম পানির স্পর্শে একটু জ্বললেও উঠল, কিঞ্চিৎ সময়ের ব্যবধানে শীতল হয়ে উঠল স্থানটা। এখন একটু শান্তি লাগছে। হুঁশ ফিরে এলো রূপন্তীর। নিজের অবস্থান অনুভব করে চমকে উঠল মুহূর্তে। দ্রুত বিমানকে ছেড়ে দূরে সরে গেল। অপ্রস্তুত কণ্ঠে বলল, দুঃখিত, আমি ইচ্ছে করে করিনি, কিভাবে যেন হয়ে গেছে। বিমান ধ্যান ভাঙল। হৃদয়ের বেগতিক ধারাও শান্ত হলো কিচ্ছিত। সাথে সাথে কিছুটা ক্রোধ অনুভব করলো। এই ড্রাইভারের মেয়েটা, যে ড্রাইভারের জন্য কিনা তার বাবা মায়ের প্রাণ গিয়েছে, এতিম হয়ে গেছে, সে তার মেয়ের স্পর্শে আজ বিমানের হৃস্পন্দন বাড়িয়ে দিল। পা পুড়ছে, তার জন্য পা পানিতে ভিজিয়ে দিল। এখানে জড়িয়ে ধরার সম্পর্ক কি? এই মেয়েটা তাকে জড়িয়ে কেন ধরবে? এ নিশ্চয় এর কোনো নতুন চাল। এ বাড়িতে থাকার জন্য নোংরা খেলায় মেতেছে। বিমান দাঁতে দাঁত চাপলো, শক্ত কণ্ঠে বলল, কিভাবে যেন হয়ে গেছে, নাকি ইচ্ছে করে করছো? তোমার মতো মেয়েদের আমার ভালো করে চেনা আছে। শুনে রাখো মেয়ে, তুমি যদি এসব করে আমাকে নিজের বশে নিতে চাও, তবে তা তোমার ভুল পদক্ষেপ। আমি মোটেও তেমন স্বভাবের না যে নারী স্পর্শ পাবো আর তাকে কাছে টেনে নেব। রূপন্তী হৃদয়ে আঘাত করে উঠল কথাগুলো। লজ্জায় অপমানে মুষড়ে পড়ল মেয়েটা। হঠাৎ পানির সান্নিধ্য পেয়ে পাটা জ্বলে উঠছিল ভীষণ। সে ব্যথাতে হুঁশ হারিয়ে একটা ভুল করে ফেলেছে। নয়তো এটাই তার অন্যায়, গুরুতর অন্যায়। একজন নারী হয়ে যেচে পুরুষকে স্পর্শ করা তো অন্যায়। রূপন্তী এই মুহূর্তে পায়ের থেকে হৃদয় জ্বলছে বেশি। গতকাল থেকে এই লোকটা তাকে যতটা পরিমাণ অপমান করছে, এতটা বোধহয় পৃথিবীর অন্য কেউ করেনি। ড্রাইভারের মেয়ে বলে কি তার কোনো মান সম্মান নেই? দুঃখ কষ্ট কিংবা অপমানবোধ নেই? সেও তো রক্ত মাংস করা মানুষ। রূপন্তীর কান্না পেল ভীষণ। এর থেকে তো দেশে থাকাই শ্রেয় ছিল। তবুও সম্মানের সহিত বেঁচে ছিল। পানির নিচ থেকে পা সরিয়ে নিচে নামলো মেয়েটা। আর কোনো বাকবিতণ্ডায় না জড়িয়ে খুঁটিয়ে খুঁটিয়ে হাতটা ধরলো রান্নাঘরের বাইরে। বিভন বাধা প্রদান করলো সাথে সাথে। ভুরু কুচকে বলল, এ কি, কোথায় যাচ্ছ? এখনো তোমার পা ঠিক হয়নি। রূপন্তী মনির হাসলো। তাচ্ছিল্য করে বলল, আমাদের মতো মেয়েদের এইটুকু ব্যথাতে কিছু হয় না, সামলে নিতে পারবো নিজেকে। আপনাকে আর বোধহয় আমার ব্যথা সারানোর প্রয়োজনে পড়বে না। নিজের কণ্ঠে তোলা ধ্বনির সমাপ্তি ঘটিয়ে আর দাঁড়ালো না মেয়েটা। খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে গেল নিজ কক্ষে। বিভানে এক দৃষ্টিতে চেয়ে রইল রূপন্তীর চলে যাওয়ার পানে। হৃদয়ের এক কোণে কেমন চিনচিনে ব্যথা নাড়াচাড়া দিয়ে উঠল বেচারা। অপমান বোধে ঘিরে ধরেছে ভিতরটা। একটু আগে যে ঘটনাটা ঘটেছে বা রূপন্তী পা পোড়া নেপথ্যে, তো সেই রয়েছে। বিভানকে টাইগারকে পাঠিয়েছিল রূপন্তীকে বিরক্ত করার জন্য, যাতে মেয়েটা ঠিকভাবে রান্না করতে না পারে। কিন্তু সেই বিরক্ত করা থেকে যে এত কিছু হয়ে যাবে বুঝতেই পারেনি। বিভান রূপন্তীর অপমান করতে চেয়েছে, শাস্তি দিতে চেয়েছে, কিন্তু এতটাও চায়নি। হাত বাড়িয়ে টাইগারকে কোলে তুলে নিয়ে সে তপ্ত নিঃশ্বাস ফেলে গেল নিজের কক্ষে। এদিক ওদিক খুঁজে একটা বার্ন ক্রিম বের করে হাতে নিল। রূপন্তী ক্রিমটা দিতে হবে। দরজার পানে পা বাড়িয়ে থেমে গেল আবার। সে যাবে তার বাবা মার খুনির মেয়েকে বার্নিং ক্রিম দিতে? কক্ষণই না। কিন্তু মেয়েটা যে কষ্ট পাচ্ছে ভীষণ। বিমন কোল থেকে নিচে নামালো টাইগারকে। হাতে ক্রিমটা টাইগারের মুখে গেঁথে দিল। আদেশ সুরে বলল, এটা তোর নতুন ম্যা। থামলো বিভান। মুখ বাঁকিয়ে আবার বলল, কিসের ম্যাম? ওই ড্রাইভারের মেয়েকে দিয়ে আসবি, যা। কুকুরটা কি বুঝলো জানা নেই। পিছনে লেজ নাড়তে নাড়তে সে ছুটে গেল রূপন্তীর কক্ষের সম্মুখে। কক্ষের দরজাটা বন্ধ। কুকুর ছানাটে মুখে বার্নিং ক্রিমটা নিয়ে বেশ লাফালো। মাথার দ্বারা দরজায় আঘাত করতে বোঝাতে চাইলে দরজাটা খোলার কথা, কিন্তু কেউ দরজা খুলল না। হয়তো তার এই ইশারা বোঝেনি রূপন্তী। টাইগার মুখে বার্নিং ক্রিমটা নিচে মেঝেতে রাখলো, অতঃপর কণ্ঠ উঁচু করে ঘেউ ঘেউ করে উঠল। রূপন্তী বিছানায় বসে ছিল। ভাবছিল দেশীয় জীবন আর ভিনদেশি এই জীবন নিয়ে। এদেশে সে এসেছে, দুটো দিনও গড়ায়নি, এর মধ্যে অতিষ্ঠ হয়েছে। ইচ্ছে হচ্ছে ছুটে দেশে চলে যেতে। আপন মানুষ আর পর মানুষের মধ্যকার পার্থক্যটা এই মুহূর্তে মেয়েটা টের পাচ্ছে হাড়ে হাড়ে। তপ্ত নিঃশ্বাস ফেলল মেয়েটা। নিজের ভাবনার মধ্যে কুকুরের ডাক শ্রবণ চমকালো কিঞ্চিত। এ সময় আবার টাইগার এখানে কি করছে? রূপন্তী টাইগারকে ভয় পায় ভীষণ। অবশ্য দেখতে থাকতে নিজ দেশীয় যে কুকুরগুলো সে দেখেছে, সেগুলো কেমন দেখলো তেড়ে আসতো।
অপরিচিত মানুষ দেখলে ঘেউ ঘেউ করে তাড়া করত। তাই কুকুরকে প্রতি একটু ভয় কাজ করে তার। রূপন্তী টাইগারকে ডাক শুনে অপেক্ষা করলো, ভয়ে বাইরে বেরোলো না। কিন্তু কুকুরটি যে তার ডাকাডাকি থামছে না, লাগাতার ডেকে কানে তালা লাগিয়ে দিচ্ছে একদম। দরজা খুলবে না করেও উঠে পা বাড়ালো রূপন্তী। পা টেনে টেনে এগিয়ে এসে দরজা পানে দরজাটা হালকা একটু ফাঁক করে দেখা পেল টাইগারের। মেয়েটাকে দেখে টাইগার ডাকাডাকি থামলো। মেঝেতে ফেলে রাখা বার্নিং ক্রিমটা মুখে তুলে দিয়ে ভাসা ভাসা দৃষ্টিতে তাকালো রূপন্তীর পানে। দৃষ্টি দ্বারাই যেন বুঝিয়ে দিল, এটা পায়ে লাগিয়ে নাও, ব্যথা কমে যাবে। অবাক হলো রূপন্তী, একটা কুকুর কিনে তার পোড়া স্থানে ব্যথা লাগাবার জন্য ক্রিম নিয়ে আসে, অথচ একজন মানুষ হয়ে অপমান করলো বিভানকে। রূপন্তী দরজা খুলে পুরোপুরি খুলে ফেললো এবার। কুকুরের প্রতি থাকা মধ্যে তার ভয়টা একটু দমিয়ে বসলো টাইগারের পাশ ঘেঁষে। তার মুখ থেকে বার্নিং ক্রিমটা নিয়ে বলল, তুই একটা বোবা প্রাণী এবং ইতর শ্রেণীর প্রাণী হয়ে আমাকে যতটা বুঝলি, একটা মানুষ এতটা বুঝলো না রে টাইগার। রূপন্তীর ভীষণ ইচ্ছে হলো কুকুর ছানাটাকে একটু ছুঁয়ে দিতে। টাইগার কোমল শুভ্র রাঙ্গা পশমের উপর হাত বুলিয়ে দিতে ইচ্ছে হলো, কিন্তু সাহস কুলো না তার। টাইগারের পানে হাত বাড়িয়ে আবার হাতটা ফিরিয়ে নিল রূপন্তী। বার্নিং ক্রিমটা নিয়ে ঢুকলো কক্ষের ভিতর, তবে দরজাটা খোলা রাখলো, হয়তো টাইগারের ভিতরে ঢোকার জন্য। কুকুর ছানাটি লুফে নিল সে সুযোগটা। লেজ নাড়াতে নাড়াতে মেয়েটার পিছু পিছু ঢুকলো কক্ষের ভিতরে। মেয়েটা সেদিকে একবার তাকিয়ে বসলো বিছানায়, আস্তে ধীর পায়ের উপর বার্নিং ক্রিমটা লাগাতে শুরু করলো। সন্ধ্যা গড়িয়ে রাত হয়েছে। চারিদিকে কৃত্রিম সোডিয়ামের আলোয় ভরে উঠছে উজ্জ্বলতা। দিনের সূর্যের আলোর ন্যায় উজ্জ্বল না হলেও রাতে উজ্জ্বল শহর। রাস্তায় ল্যাম্পপোস্টের আলো, বাড়িঘর, দোকানপাটের উজ্জ্বল আলোয় রাতেও কেমন ঝলমল করে ভিন দেশে এ শহর। রূপন্তী সেই দুপুরের পর থেকে কক্ষ থেকে না বেরোলো, এ পর্যায়ে বেরিয়ে এসেছে বাইরে। খিচুড়ি বানাচ্ছে পা ব্যথা নিয়ে। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাত তরকারি রান্নার মতো শক্তি নেই তার। তাই ডালে চালে মিলিয়ে অল্পতে খিচুড়ি বসিয়ে দিছে। সেই যে দুপুরে এরিককে নিয়ে বাইরে খেয়ে এলো, তারপর আর এখন অবধি খাওয়া হয়নি। ক্ষুধা রেখেছে বেশ। দুপুরের কথা স্মরণে আসতে রূপন্তীর স্মরণে এলো এরিকের কথা। ছেলেটা তার জন্য কতটা বিপদে পড়তে হলো। বেতনটা পর্যন্ত কেড়ে কেটে নিল বিভান। তাকে সাহায্য করে এত কিছু সহ্য করলো ছেলেটা। এরিকের অন্তত একটা দুঃখিত বলা উচিত রূপন্তীর। নিজের বানানো খিচুড়ির 2 প্লেট বাড়ল মেয়েটা। অতঃপর প্লেটগুলো নিয়ে পা বাড়ালো বাইরের পানে। এরিক বাগানে একপাশে পায়চারি করছিল, হয়তো পাহারা দিচ্ছিল চারদিকটা। রূপন্তী প্লেট দুটো নিয়ে গিয়ে দাঁড়ালো বাগানের একপাশে অবস্থানরত সিমেন্টের তৈরি চেয়ার টেবিলের উপর। প্লেট দুটো টেবিলের উপর রেখে গলা উঁচিয়ে ডাকলো, এরিক, এরিক। এরিক থামলো, দাঁড়ালো। রূপন্তীর দর্শনে ছুটে এলো তার নিকট। কিছুটা চিন্তিত কণ্ঠে শুধু এলো, পায়ে কি হয়েছে আপনার? দুপুরেও তো দেখলাম ভালো। রূপন্তী অষ্ট প্রসারিত করলো। খাবারের পানে ইশারা করে বলল, তেমন কিছু না, বসুন আপনি, আমি নিজের হাতে রান্না করছি, খেয়ে দেখুন কেমন হয়েছে। এরিক খাবারের পানে তাকালো, চোখ দুটো চকচক করে উঠলো তার। উৎসুক কণ্ঠে জিজ্ঞাসা করলো, বাঙালি খাবার? রূপন্তী মাথা নাড়ালো। এরিক আনন্দের সহিত বসলো চেয়ারে। প্লেটে রাখা চামচটা হাতে নিতে নিতে বলল, আই লাইক বেঙ্গলি ফুড। একদিন স্যারের মামি এসেছিলেন, তখন খেয়েছিলাম। স্বাদটা যেন এখনও মুখে লেগে আছে। রূপন্তী অবশ্যই একবার শুনেছিল বিভানের মামার পরিবার এদেশেই থাকে। এখানে তাদের বসতি এবং ব্যবসা। বিভানও নাকি তাদের হাত ধরে নিজের দেশ ছেড়ে এদেশে পাড়ি দিয়েছেন। কিন্তু তারা কোথায়? এখানে এসে তাদের কেউকে তো নজরে পড়ল না। তবে কি তারা অন্যত্র থাকে? রূপন্তী কিছুটা আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করলো, তারা কোথায় এখন? এই বাড়িতে তো দেখলাম না। এরিক খেতে খেতে জবাব দিল, তারা তাদের বাড়িতে, এটা তো স্যারের বাড়ি। স্যার এ বাড়িতে একাই থাকে, মাঝে মাঝে তারা এসে দেখে যান। কথাটা বলে থামলো এরিক। এদিক ওদিক তাকিয়ে কণ্ঠ খাদে নামিয়ে আবার বলল, এই যে মাঝে মাঝে আসে, তাও স্যারের পছন্দ নয়। স্যার কেমন একা একা থাকতে পছন্দ করেন। বাড়িতে কেউ আসলে যে তার চক্ষুশূল হয়ে দাঁড়ায়। সম্ভব আপনাকে এই কারণে তিনি পছন্দ করছেন না। ঠোঁট গোল করে উত্তর দিল রূপন্তী। একটু সময় নিয়ে আবার বলল, দুঃখিত এরিক। এরিক খাওয়া থামালো। চোখ তুলে তাকালো রূপন্তীর পানে। ভুরু কুচকে বলল, কেন? রূপন্তী রং চোখে মুখ মলিন ভাব ফুটে উঠল। অপরাধীর ন্যায় বলল, আমার জন্য আপনার কত বড় ক্ষতি হয়ে গেল, বেতনটা পর্যন্ত কাটা গেল। আরে চিন্তা করবেন না, এটা স্যারের সর্বক্ষণের সংগ্রাম। কোনো কিছু নিয়ে একটু রেগে গেলে বলে বেতন বন্ধ, কিন্তু সত্যি সত্যি কখনো বেতন বন্ধ হয় না। মাস শেষে নিজেই ডেকে বেতন দেয়। বাগানে রূপন্তী আর এরিকের কথোপকথনের মধ্যে এসে দাঁড়ালো তার কক্ষের সাথে লাগোয়া বারান্দা, সাথে ধোয়া ওড়ানো গরম কফির মগ। মগে চুমুক দিতে দিতে হঠাৎ চোখ গেল বাগানের দিকে। চোখে পড়ল এরিক আর রূপন্তীকে। কিছু একটা নিয়ে দুজন হাসাহাসি করছে আর খাচ্ছে।
বিভান চোখ জ্বলে উঠল, সাথে সাথে বেখেয়ালি গরম কফিটা জিহ্বায় নাজেহাল অবস্থা। হুট করে বোধহয় হুট করে বিভানের হৃদয়ে কেমন ক্রোধ জন্মালো। রূপন্তী আবার এরিকের সাথে দেখে কি যে ক্রোধ জন্মায়, না না, তা হতে দেওয়া যাবে না। ড্রাইভারের মেয়ের সাথে বাড়ির গাটকেই মানানসই। এখানে ক্রোধের তো কিছু না। তবে কি মুখে গরম কফির ছ্যাঁকায় ক্রোধ জন্মেছে? হ্যাঁ, তাই হবে হয়তো। বিভার নাক মুখ কুঁচকালো, কফির মগটা বারান্দা থেকে বাইরে ছুঁড়ে মারল, মুখে পুড়িয়ে দিল। কফির পথে কোটটা প্রকাশ করলো, গালি দিয়েও নিজেকে শান্ত করতে পারল না বিমান। যতটা ঠিক বাগানের পানে তার নজর যাচ্ছে, তার রূপন্তীকে এরিকের সাথে হাসাহাসি করতে দেখে ততবার হৃদয় কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছে। এমন কেন হচ্ছে ভেবে পেল না সে। তবে তার অশান্ত মন নাড়াচাড়া দিয়ে উঠে বলল, তোর শত্রুর মেয়ে তোর বাড়ি গার্ডের সাথে হা হা হি হি করছে, আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস। যার জন্য তোর মুখের হাসি উধাও হয়েছে, তার মেয়ের মুখে হাসি কেড়ে নে। বিভান তাই মারল। ঠিক, সে তো হাসছে না, তবে রূপন্তী কেন হাসবে? তাও রাতের বেলা একটা ছেলের সাথে। ক্রোধে গজগজ করতে করতে নিচে নেমে এলো বিভান। এগিয়ে গিয়ে দাঁড়ালো বাগানে এরিকা রূপন্তী পানে। গম্ভীর কণ্ঠে শুদ্ধ হলো, কি হচ্ছে এখানে? কেউ কোনো উত্তর না দেওয়ার আগে বিভান নজর গেল খাবারের পানে। খিচুড়ি, অর্থাৎ বাঙালি খাবার। রূপন্তী ব্যতীত এখানে বাঙালি খাবার বানানোর মতো আর তো কেউ নেই। এর মানে রূপন্তী বানিয়েছে। দুপুরে খাবার বানাতে গিয়ে পা পুড়িয়ে ফেললো, তারপর তাকে নুডলস খেয়ে ক্ষুধা মেটাতে হয়েছে। এখন রান্না, রাতে এই মেয়ে খিচুড়ি রান্না করলো, নিজে খেলো, এরিককে খাওয়ালো, অথচ তাকে ডাকলো না একবার। দুপুরে পা পড়ার পর সে প্রায় 50 কেজি ওজনের বস্তার মতো মেয়েটাকে কোলে তুলে নিয়েছে, পানিতে পা ভিজিয়ে দিয়েছে, টাইগারকে দিয়ে বার্নিং ক্রিম পাঠিয়েছে, কিন্তু মেয়েটা তাকে সামান্য একটু খিচুড়ি খেতে ডাকলো না। অকৃতজ্ঞ মেয়ে একটা। বিভান চিৎকার করে বলতে ইচ্ছে করলো, আমার খিচুড়ি কোথায়? তবে সে ইচ্ছা পূরণ করলো না। নিজের ইগোর জন্য এই বাক্যটি সে ক্রোধে দাফন করলো। ক্রোধিত স্বরে এরিককে বলল, তোকে আমি খাওয়ার জন্য রেখেছি নাকি আমার নিরাপত্তার জন্য রেখেছি? 1 মাসের বেতন বন্ধ করেছি, তাতে হয়নি তোর? আরও বন্ধ করতে হবে। এরিক চুপসে গেল। দ্রুততার সাথে উঠে দাঁড়ালো সে। ঢোক গিলে বলে, দুঃখিত স্যার, আমি এক্ষুনি নিজের কাজে যাচ্ছি। কথা বলে পিছু ঘুরে পা বাড়ালো এরিক। তবে 2 কদম যেতে থেমে গেল বেচারা। পিছন ঘুরে এসে হাতে তুলে নিল খিচুড়ি প্লেটটা। বোকা বোকা হেসে বলল, এটা নিয়ে যাই স্যার, নয়তো আফসোস থেকে যাবে। কোনো মতে কথাটা বলে কেটে পড়ল এরিক। বিমান থুতু গিলল। কতদিন বাঙালি খাবার খায় না। এদেশের কাঁচা ঘাস পাতা নুডলস খেতে খেতে জিহ্বাটা কেমন পুষ্ট হয়ে গেছে। এই জিহ্বা একটু বাঙালি খাবার পড়লে খারাপ হতো না। কিন্তু মেয়েটা কি তার জন্য খাবার রেখেছে? বিমান সরু দৃষ্টিতে তাকালো রূপন্তীর পাবে। থমথম করে বলল, দুপুরে রান্না করতে বসালাম, একদম পা ফুরিয়ে একশো অবস্থা। এখন তো সেই পোড়া পানিয়ে দিব্যি রান্না করছো, তাহলে দুপুরে আমার সাথে নাটক কেন করলে? রূপন্তী ভুরু কুচকালো, কপালে ভাঁজ ফেলে শুধরালো। আমার পা পোড়া আপনার নাটক মনে হচ্ছে? তোমার আগাগোড়া সবটাই আমার নাটক মনে হয়। রূপন্তী উত্তর দিতে কেউ দিল না। এই মুহূর্তে বিমানের সাথে তর্কে জড়ানোর কোনো ইচ্ছে নেই তার। এমনিও এর সাথে তর্কে জড়ানো মানে বিভান তার বাবা মা তুলে আনবে আর তাকে অপমান করবে। তার থেকে চুপ থাকাই ভালো। রূপন্তী কোনো উত্তর না দিয়ে ঢুকলো বাড়ির ভিতরে। বিভান সময় ব্যয় না করলে মেয়েটার পিছু পিছু সেও ঢুকলো বাড়ির ভিতরে। একটু সময় নিয়ে রূপন্তী একটা প্লেটে করে রান্নাঘর থেকে খিচুড়ি এনে রাখলো বসার কক্ষের টেবিলে। বিভানের পানে তাকিয়ে বললো, আপনার খিচুড়ি। ওইসব তৈলাক্ত খিচুড়ি টিচুড়ি আমি খাই না, ওগুলো তোমার খাবার। বিমান একটু ভাব নিয়ে বলল কথাগুলো। সাথে সাথে রূপন্তী টেবিল থেকে খিচুড়ির প্লেটটা তুলে নিল। নিজের কক্ষের দিকে পা বাড়াতে বাড়াতে বলল, তাহলে আপনি আপনার ওই নুডলস দিয়ে চালিয়ে যান। আমি আমার খিচুড়ি নিয়ে কক্ষে গেলাম, রাতে ক্ষুধা লাগলে খাবো। বিমান হা হয়ে গেল। সে নিজের ইগো বজায় রাখার জন্য বলেছিল খাবে না, তাই বলে কি সত্যি সত্যি খাবে না নাকি? ভেবেছিল রূপন্তী তাকে সাধবে আরেকবার, তারপর সে খেতে রাজি হয়ে যাবে। কিন্তু মেয়েটা আর সাধল না, এক বাক্যে খিচুড়ি নিয়ে চলে গেল। বজ্জাত বদ মেয়ে মানুষ একটা, এক কথায় বাপের মতো হয়েছে। বিভান রাগে গজগজ করতে করতে বেরিয়ে গেল বাড়ি থেকে। বাড়িতে একটা আপদ এসে জুটেছে। বাপ তো শত্রু, এখন মেয়েটা শত্রু হয়ে দাঁড়িয়েছে। রাত কিছুটা বেড়েছে, চারিদিক কোলাহল কমতে শুরু করছে একটু একটু করে। তবে এই বাহিরের পরিবেশ ঠান্ডা হতে হতে বেশ রমরমা হয়ে উঠেছে শহর বারগুলো। গান বাজনা জনমানব কোলাহলপূর্ণ এই মুহূর্তে পরিপূর্ণ সেই স্থানগুলো। বিভান বসে রয়েছে কাছে পিঠে এক। বাংলাদেশে যে বার শব্দটা শুনলেও জনগণে কণ্ঠে ছিছি তোলে, এসব দেশে সে বার খুবই পরিচিত স্থান। বন্ধুবান্ধব নিয়ে আনন্দ ফুর্তি করে নারী সঙ্গ উপভোগ করতে এবং জন্মদিন কিংবা বিশেষ দিনগুলো পালন করতে অতি আধুনিক এ সমাজের মানুষজন রাতের আধারে জমায়েত হয় এই বারগুলোতে। বিমান প্রায় আসে বারে বারে, যদিও নারী সঙ্গ লাভ বা বন্ধু বান্ধবের সাথে আনন্দ ফুর্তির নয়। সে এখানে আসে নিজের একাকিত্ব দূর করতে।
ক্রোধ দমন করতে কষ্ট বলতে। ছেলেটা বারে বারে এক কোণে বসে নিজের মতো করে ড্রিঙ্ক করছিল। হঠাৎ কোথা থেকে এক তরুণী এসে গলা জড়িয়ে ধরল বিভানের। ছোট্ট পোশাক পরা অর্ধনগ্ন বিদেশি এক তরুণী কিছুটা রসিয়ে রসিয়ে বলল, একা একা কি করছো বেব? আমার সাথে চলো, রাতটা উপভোগ করি। তরুণী আহ্বানে মানে বুঝতে খুব একটা সমস্যা হয়নি বিমানের। এখনো অবধি এতটা নেশা চড়েনি তার যে ভালো মন্দের হুঁশ খেয়াল থাকবে না। বিমান রক্তচক্ষু নিয়ে তাকালো তরুণীর পানে। গলা থেকে তার হাতটা ছিটকে সরে দিয়ে বলল, ইউ ব্লাডি! তোর সাহস হলো কি করে আমাকে স্পর্শ করার? তোর নোংরা হাতে আমাকে ধরছিস কেন? বারে এসেছ, মদ খাচ্ছ আর নিষ্পাপ সেজে নোংরা বলছো? তরুণী কিঞ্চিত খেপে গেল বিভানের উপর। রুক্ষ কণ্ঠে বলল, আমার হাত নোংরা? বারে এসে আবার নোংরা ভালোর পার্থক্য করছিস? একটু পরেই তো দেখবো এই বারের কোনো কক্ষে না কক্ষে মেয়ে নিয়ে শুয়ে পড়েছিস। বিভান তেতে গেল। তৎক্ষণাৎ দাঁড়িয়ে গেল সে। হাত বাড়িয়ে তরুণীর গলা চেপে হিসিয়ে করলো, সবাইকে নিজের মতো ভেবেছিস? আমি কে জানিস? চিনিস আমাকে? কোন সাহসে তুই আমাকে ছুঁয়েছিস? একটু শক্তপোক্তভাবে তরুণীর গলা চেপে ধরছে বিভান। মেয়েটা চোখ বড় বড় করে ফেলছে, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। এর মধ্যে শক্তপোক্ত হাতের একটা ঘুষি এসে পড়লো বিভানের গালে। ছেলেটা ছিটকে পড়লো মেঝেতে। ওষ্ঠে কোণে বেয়ে তরল রক্তের আবির্ভাব ঘটল সাথে সাথে। বিভান মাথা তুলে তাকালো, খুঁজলো সে ঘুষির উৎস। দেখতে পেল ওই তরুণীর পাশে এক তরুণ দাঁড়িয়ে রয়েছে, রক্তচক্ষু নিয়ে তার পানে তাকিয়ে রয়েছে। এর মানে এই ঘুষি এই মেরেছে। হয়তো এই তরুণীর চেনা জানা কিংবা সঙ্গী হবে এই ছেলেটা, তাই মেরেছে। বিভান উঠে দাঁড়ালো মেঝে থেকে। বৃদ্ধা আঙ্গুল দ্বারা মুছল ওষ্ঠের রক্ত। অত হুট করে সেও একটা ঘুষি বসিয়ে দিল ওই তরুণের নাক বরাবর। ছেলেটা ছিটকে দূরে সরে গেল। তারপর নাক ফেটে রক্ত গড়িয়ে পড়তে শুরু করলো। তবুও থামলো না সে। পাল্টা আক্রমণ করলো বিমানের উপর। দুজনের মধ্যে এবার বেশ শক্তপোক্ত মারামারি লেগে গেল। চারিদিকে হুলস্থুল পড়ে গেল তাদের মারামারিতে। কেউ ভিডিও শুরু, কেউ উৎসুক হয়ে দেখতে এলো মারামারি, আবার কেউ ভয়ে পালালো বার থেকে। বার কর্তৃপক্ষ ছুটে এলো তাদের নিকট। জোরপূর্বক দুজন দুজনকে ছাড়িয়ে নিল। তবু কি ছাড়াতে পারে? তারা এখন দুজনে দুজনকে মারতে এগিয়ে যেতে চাইছে। শেষে আর উপায় না পেয়ে ওই বিদেশি তরুণ বাড়ির ভিতরে রেখে বিভানকে বের করে দিল বাইরে। বিভান ক্ষুব্ধ হলো আরও। মারামারি দুজন করেছে, তাহলে তাকে একা কেন বের করবে? ওই বদমাইশটাকে কেন ভিতরে রাখা হলো? বিভান গলা উঁচিয়ে অশ্রাব্য ভাষায় গালি দিয়ে বলল, শালা নিজের দেশের মানুষ বলে রেখে দিলি? সাহস থাকলে বাইরে বের করে দে আমায়। ওকে মেরে তারপর আমি জেলে যাই। ভেতর থেকে উত্তর এলো না কোনো। বিমান আরও কিছু অশ্রাব্য গালি দিয়ে বার মালিককে। অতঃপর ঢুরু ঢুরু শরীর নিয়ে পা বাড়ালো বাড়ির দিকে। সময় গড়াতে বিমান পৌঁছল বাড়িতে। গৃহে প্রবেশের পর নিজের কক্ষের পানে যেতে গিয়েও থেমে গেল। গতিপথ পরিবর্তন করে গিয়ে দাঁড়ালো রূপন্তীর কক্ষের সম্মুখে। হাত দুচে মেয়েটার দরজা ধাক্কা দিতে দিতে বলল, দরজা খোল বেয়াদব মেয়ে, আমার খিচুড়ি দে। ওটা আমার ভাগের খিচুড়ি, তুই খাবি কেন? রূপন্তী ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ দরজায় কড়াঘাতে বিরক্ত হলো সে। একটু ঘুমিয়েছিল, তাও বুঝি ওই লোকের সহ্য হলো না? ঘুমের মধ্যে জ্বালাতে চলে এসেছে। আবার কী সব খিচুড়ি খিচুড়ি করছে। রূপন্তীর মনের মধ্যে একরাশ বিরক্তি নিয়ে বিছানা ছাড়ল। দরজা খুলে গিয়ে খুলল দরজাটা। অমনি চমকে উঠল সে। এ কি বিভানের কী হয়েছে? ঠোঁট এক কোণে কেটে রক্ত ঝরছে। কপাল ফেটে সেখানেও রক্তের আভাস। ফর্সা গালাটা লাল বর্ণ ধারণ করেছে, চুলগুলো এলোমেলো। কোনো সড়ক দুর্ঘটনা কবলে পড়েছে নাকি কেউ মেরেছে? দেখে তো মনে হচ্ছে কেউ মেরেছে। কিন্তু কে এমন রাজকার্যটা করেছে যে মেরে এই অভদ্র লোকের সুন্দর মুখের নকশা বদলে দিচ্ছে? রূপন্তী প্রশ্ন করবে তার আগে মুখ খুলল বিমানের। চড়া গলায় বলল, আমার খিচুড়ি কোথায়? রূপন্তী অবাক হলো। সে খিচুড়ি খাবে না বলে চলে গেল, এখন থোবড়া বিগড়ে এসে জিজ্ঞাসা করছে খিচুড়ি কোথায়? এর মাথা কি খারাপ হয়ে গেছে? রূপ নাকি পাগল টাগল হয়ে গেছে? কেমন একটা বিশ্রী গন্ধ এসে নাকে লাগলো রূপন্তীর। আবার বিমানকে কেমন ঠিক লাগছে না। চোখ দুটো রক্তিম বর্ণ ধারণ করছে, শরীর ঢুরু ঢুরু, কেমন মাতাল মাতাল লাগছে। আচ্ছা, বিমান আবার মদ টদ খেয়ে বাড়ি ফিরেনি তো? বহির্বিশ্বে এই দেশগুলোতে তো আবার এসব পানীয় সেবন প্রচলন আছে। মেয়েটা চোখ বড় বড় করে তাকালো বিভনের পানে। অবিশ্বাস্য কণ্ঠে শুধালো, আপনি মদ খেয়েছেন? বিমান দৃষ্টি দুর্বল, তবে সে উত্তর দিল না মেয়েটার করা প্রশ্নে। বরং আবার শুধালো, আমার খিচুড়ি কোথায়? রূপন্তীর সন্দেহ এবার বিশ্বাসে পরিণত হলো। বুকটা কেঁপে উঠল মেয়েটার। সর্বনাশ! কাল থেকে তো এ লোক ছিল বদ অহংকারী অভদ্র, এখন হয়েছে মাতাল। বদ অহংকারী অভদ্র লোককে যাই একটু বিশ্বাস করা যায়, কিন্তু মাতালকে বিশ্বাস করা যায় না মোটো। তার উপরে আবার মুখের নকশা বিকৃতি। নিশ্চয়ই মাতাল অবস্থায় কারোর সাথে মারামারি করে এসেছে। রূপন্তীর ভয় লাগলো। সাথে হৃদয়ের বিভানের প্রতি আরও নেতিবাচক ধারণা তৈরি হলো। লোকটার এত অধঃপতন হয়েছে এই বিদেশের মাটিতে এসে। হয়তো এসব দেশে এগুলো খুব সাধারণ, কিন্তু তাদের দেশে তো নয়। বিদেশের মাটিতে এসে নিজ দেশের
স্বীকৃত ঐশ্বর্য সংস্কৃতি বিসর্জন দেওয়া মানুষগুলো বরাবর রূপন্তীর অপছন্দের তালিকায় ছিল। আর সেই দেশের বেশ বড়সড় স্থান জুড়ে আজ নাম লেখালো বিভান। মেয়েটার ভাবনার মধ্যে বিভান তাকে ঠেলে ঠুলে পা বাড়লো কক্ষের ভিতরে। হকচকে উঠল রূপন্তী, এ কি, এ মাতাল অভদ্র লোকটা নিচে কক্ষে না গিয়ে তার কক্ষে ঢুকেছে কেন? সাথে সাথে বিভানের পথ আটকে দাঁড়ালো মেয়েটা। বাধা প্রদান করে বলল, এ কি, আপনি আমার রুমে ঢুকছেন কেন? বিভান মানল না রূপন্তীর বাধা। তাকে ঠেলে ঠুলে নিজের লম্বা চওড়া শরীর কক্ষের ভিতর নিয়ে গেল। বিক্ষিপ্ত দৃষ্টি এদিক ওদিক চোখ বুলিয়ে বলল, আমার ভাগের খিচুড়ি কি করেছিস? আমার খিচুড়ি দে। বারবার শুধু এই একই শব্দ, খিচুড়ি। লোকটাকে কি খিচুড়ি ভূতে ধরেছে নাকি? রূপন্তী দেশে থাকতে ব্রহ্মদৈত্য, মেছভূত, গেছভূত, শাকচুন্নি, পেতনির নাম শুনছে, কিন্তু খিচুড়ি ভূতের নাম তো কখনো শুনিনি। এ ভূত কি শুধু স্পেনে পাওয়া যায়, বাংলাদেশে নেই? কিন্তু এখন কথা হলো, এই খিচুড়ি কোথায় পাবে রূপন্তী? বিভান খাবে না বলে এক প্লেট খিচুড়ি নিজের কক্ষে তখন নিয়ে এসেছিল, তাও তো খেয়ে ফেলেছে। যখন সাধলো তখন নাক সিটকেল, আর এখন এসেছে নাটক করতে। মেয়েটা বিরক্তিতে নাক মুখ কুঁচকেল, থমথমে কণ্ঠে বলল, কোনো খিচুড়ি নেই, আমি খেয়ে ফেলেছি। বিভান কিঞ্চিত সময় নিয়ে তাকিয়ে রইল রূপন্তীর পানে, অতপর হুট করে তেড়ে গেল মেয়েটার পানে। রুক্ষ কণ্ঠে বললে, খেয়েছিস কেন আমার খিচুড়ি? ওটা আমার ভাগের খিচুড়ি। এখন হয় পেট থেকে খিচুড়ি বের করে দে, নয়তো আমি তোকে এই বাড়ি থেকে বের করে দিব। রূপন্তী চমকালো, তৎক্ষণাৎ দূরে সরে গেল সে। সাথে মেয়েটার কান্নাও বেশ ভীষণ। এ কোন খিচুড়ি বানালো সে? আর কোন খিচুড়ি বা খেলো, যার দরুন মাঝরাতে এখন আশ্রয় নিয়ে টানাটানি? সবচেয়ে বড় কথা হলো, একজন মাতাল যে কোনো কিছু করে ফেলতে পারে। মাতাল অবস্থায় তো আর ঠিক ভুলের জ্ঞান থাকে না। এই রাতে যদি সত্যি সত্যি তাকে বিভান ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় বাড়ি থেকে, তখন কি হবে? কোথায় যাবে মেয়েটা? রূপন্তী ভীত হলো, আমতা আমতা করে বলল, আগের খিচুড়ি তো খেয়ে ফেলেছি। তাছাড়া সেই খিচুড়ি এতক্ষণ থাকলে ঠান্ডা হয়ে যেত। আমি বরং তার থেকে আপনার জন্য আবার বানিয়ে নিয়ে আসি। একদম গরম গরম খিচুড়ি। বিমল ভদ্র ছেলের ন্যায় মেনে নিল রূপন্তীর কথা। মাথা ঝাঁকিয়ে জবাব দিল, আচ্ছা। প্রায় ঘন্টাখানেক সময় নিয়ে আবার খিচুড়ি তৈরি করলো রূপন্তী। কোন কুক্ষণে যে সে আজ এই বাড়িতে খিচুড়ি রান্না করেছিল কে জানে। এখন মধ্যরাতে পায়ে ব্যথা নিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে। রূপন্তী হাতের খিচুড়ি থালা নিয়ে ঢুকলো কক্ষে। বিমান এতক্ষণে মেটার কক্ষের মেঝেতে আসন কেটে বসেছে। ঢুলুঢুলু হয়ে দেখছে চারপাশটা। রূপন্তী কিছুটা বিক্ষিপ্ত মেজাজে হাতের থালাটা রাখলো তার সম্মুখে, দাঁতে দাঁত চেপে বলল, গিলুন এখন। থালা ভর্তি খিচুড়ি দেখে আনন্দে গদগদ হলো বিবনের। সময় ব্যয় না করে চামচ দিয়ে একটুখানি খিচুড়ি মুখে তুলল। সাথে সাথে মুখটা জ্বলে উঠল। ওষ্ঠের খাবার কাটা স্থানে বোধহয় খাবারের কিঞ্চিত অংশ লেগেছিল, তাই ফলাফল। চেঁচিয়ে উঠল বিভন, কাঁদো কাঁদো স্বরে বলল, জ্বলে গেল, জ্বলে গেল। রূপন্তী ভরকালো কিঞ্চিত, ছুটে গেল বিভনের বনে, অশান্ত হয়ে শুধল, কই, কি হয়েছে, কোথায় জ্বলছে দেখান আমাকে। বিভন বাচ্চাদের ন্যায় ঠোঁট উল্টে দিল। আঙ্গুল দ্বারা নিজের গালে, কপালে, ওষ্ঠে আঘাতপ্রাপ্ত স্থানগুলির পানে ইশারা করে বলল, কোথাও জ্বলছে তো কোথাও ব্যথা করছে। রূপন্তীর মায়া হলো, আহারে, লোকটাকে এভাবে কে মারলো। তবে পরক্ষণে আবার স্মরণ হলো বিভানের ব্যবহার। যে খাবিশ মার্গা এর আচার আচরণ, তাতে দুই চার জায়গায় মার খাওয়া স্বাভাবিক। সে কিছু না বলে, তাই বলে কি সবাই ছেড়ে দিবে? নিশ্চয়ই কোথাও গিয়ে কারোর সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয়েছে, নয়তো মাতলামি করে মার খেয়ে এসেছে। কিন্তু লোকটাকে একদম এভাবে তো ফেলে রাখা যায় না। ওষ্ঠের কোণে কপালে রক্ত জমাট বেঁধে রয়েছে। স্থানগুলো পরিষ্কার করে অন্তত একটু ওষুধ লাগিয়ে দেওয়া জরুরি, নয়তো ইনফেকশন হতে পারে। তপ্ত নিঃশ্বাস ফেলল রূপন্তী। স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞাসা করলো, আপনার ঘরে ফার্স্ট এড বক্স আসছে? বিভান উপর নিচ মাথা ঝেঁকালো, মুখে বলল, আচ্ছা, কোথায়? বিমান হুট করে শটান হয়ে শুয়ে পড়ল মেঝেতেই। দুই হাত তুলে বাচ্চাদের ন্যায় ঝাঁকিয়ে বলল, জানি না। রূপন্তী এর সাথে কথা বলে সময় নষ্ট করল। বিমানের কক্ষ ঘেটে ফার্স্ট এড বক্স নিয়ে আবারও ফিরল নিজের কক্ষে। গিয়ে দেখলো ছেলেটা পাশে। তুলে ওষুধ লাগিয়ে তা আস্তে ধীরে লাগিয়ে দিতেই শুরু করলো বিমানের ওষ্ঠের কাটা স্থান। বিমান নাক মুখ কুচকালো, ব্যথাতুর কণ্ঠে বলছে, জ্বলছে তো, একটু ফু দিয়ে দাও। রূপন্তী পড়ল মহাবিপক্ষে। একে নিজ কক্ষে স্থান দিয়েছে, এই রাতে তার জন্য খিচুড়ি বানিয়েছে, ওষুধ লাগিয়ে দিয়েছে, এখন আবার ফু দিয়ে দিতে হবে। একজন পুরুষের মুখের কাছে ফু নিয়ে ফু দিতে হবে। কি এক বিদঘুটে অনুভূতি। ভেতরে ভেতরে অস্বস্তি দেখছে মেটার, আবার মায়াও লাগছে। থাক, একটু ফু দিলেই তো হবে, এইটুকুই করাই যায়। যতই অপমান করুক, কষ্টই দেখ, আশ্রয় তো দিয়েছে। রূপন্তী ওষুধ লাগাতে লাগাতে ফু দিতে শুরু করলো বিভনের ওষ্ঠে। দৃষ্টি শীতল হলো ছেলেটার। মেয়েটার ওষ্ঠের পানে তাকিয়ে নেশা লেগে যাচ্ছে আরও। বিভন টানছে ওই ওষ্ঠজোড়া, ব্যাস। ছেলেটা আর দেরি করলো না, হুট করে নিজের ওষ্ঠজোড়া মিলিয়ে দিল রূপন্তীর ওষ্ঠে। ঘটনায় আকস্মিতে হকচকে উঠল মেয়েটা। কি থেকে কি হয়ে গেল বুঝে উঠতে সময় লাগলো না। চোখ বড় বড় হয়ে গেল তার। হৃদস্পন্দন গাঢ় হলো মুহূর্তে। লজ্জা, সংকোচ হাঁসফাঁস করে উঠল। দ্রুত সে নিজেকে
থেকে ধাক্কা মেরে সরিয়ে দিল বিভানকে। ছেলেটা যেন মজা পেল তাতে। খিলখিলিয়ে হেসে উঠল। ওষ্ঠে হাত বুলোতে বুলোতে বলল, এবার ব্যথা কমছে। থামল ছেলেটা। পরপর আবার বলল, আমি তাহলে ঘুমাই এখন। শুভরাত্রি সবাইকে। রূপন্তী তেতে উঠল। বিক্ষিপ্ত হলো তার মন মেজাজ। একটু আগে লোকটা করলো কি তার সাথে? সোজা চুমু খেয়ে নিল। যে ঠোঁট এতদিন একটা মশা বসতে দেয়নি, রূপন্তী আজ সেই ঠোঁটে এর মতো একটা বদলোক চুমু খেয়ে নিল। তাও তার অনুমতি ব্যতীত। মেয়েটা বিমানের শার্টের কলার চেপে ধরল। ঝাঁকিয়ে বলল, এটা কি করলেন অসভ্য নির্লজ্জ লোক? এইভাবে আমার ঠোঁটের ভার্জিনিটি নষ্ট করলেন? কেন করলেন এমনটা? উঠুন বলছি। উঠুন বজ্জাত মাতাল। রূপন্তী এতগুলো কথার প্রত্যুত্তরে বিমান বলল না কিছুই। ইতিমধ্যে ভারী নিঃশ্বাস পড়া শুরু করেছে তার। হয়তো ঘুমিয়ে গেছে। মেয়েটার মেজাজ বিগড়ালো আরও। এই মাঝরাতে মাতাল হয়ে এসে খিচুড়ি খিচুড়ি করলো। বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দিয়ে খিচুড়ি রান্না করলো, অথচ শেষে না খেয়েই ঘুমিয়ে পড়লো। রূপন্তী আবার বিভানের কলার চেপে ঝাঁকালো। চেঁচিয়ে বলল, উঠুন অভদ্রলোক, খিচুড়ি খেয়ে ঘুমান। বিভান উঠল না। নড়ে চড়ে উঠে আবার ঘুমিয়ে পড়ল। রূপন্তী কিঞ্চিৎ সময় নিয়ে তাকিয়ে রইল বিভানের মুখে পানে। হঠাৎ দুষ্ট এক বুদ্ধি খেলে গেল তার মস্তিষ্কে। এমনি সময় তো সে কিছুই বলতে পারে না বিভানের উপর, তাহলে খেপে যাবে। কিন্তু আজ এমন সময় বলতে তো বাধা নেই। কাল থেকে কম অপমান রূপন্তীকে করেনি সে। এখন সময় এসেছে সেই অপমানে বদলা নেওয়ার। মেয়েটি দাঁতে দাঁত চেপে হাত উচালো, উদ্যত হলো বিমানকে দ্রুত থাপ্পড় মারার জন্য। কিন্তু পরক্ষণে থেমে গেল তার। এর গালে মুখে থাপ্পড় দেওয়ার স্থানে তো নেই। পুরো মুখটাই বিগড়ানো। এছাড়া এই ব্যথার উপরে আবার থাপ্পড় দেওয়া ব্যথা দিলে ঘুম ভেঙে যাওয়ার সম্ভাবনা হয়েছে। রূপন্তী একটু সময় নিয়ে ভাবলো, অতঃপর ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মারল ছেলেটার বাহুতে। দাঁতে দাঁত চেপে বলল, আমাকে অপমান করছিস? এটাই তো শাস্তি। রকচটা বদমেজাজি বিমানের সাথে যে এত বড় একটা ঘটনা হয়ে গেল, তার শত্রুর মেয়ে তাকে মারল, তার কিছুই টের পেল না বেচারা। কিন্তু এখন সমস্যা হলো, বিমান এখানে ঘুমালে রূপন্তী কোথায় ঘুমাবে? এ বাড়িতে অন্য কক্ষে তো যেতে পারবে না। তাহলে কাল ঘুম থেকে উঠে বিমানের রোশানলে পড়ার সম্ভাবনা রয়েছে। এই লোক তো নিজের দোষ না দেখে আবার রূপন্তীর পায়ে পায়ে দোষ খুঁজবে। এক কক্ষে তো থাকা যাবে না। এক কক্ষে বিবাহ বহির্ভূত নারী পুরুষ একসাথে থাকা কেমন এক বিদঘুটে অনুভূতি। কেউ তাদের এক কক্ষে একসাথে থাকতে না দেখুক, তাদের মধ্যে কিছু না হোক, তবু ব্যাপারটা একটা নেতিবাচক অনুভূতি প্রদান করবে। তাছাড়া এক কক্ষে থাকলে বিভান রূপন্তীর চরিত্রের উপর আঙুল তুললে দুইবার ভাববে না। যেমন আজ দুপুরে পা পোড়ায় একটি জড়িয়ে ধরছিল, তাই কি বিশ্রী কথা শুনিয়েছিল। ফ্লেকাচো প্রথম পর্ব ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।